গুড আফটারনুন। আগের দিনকে আমরা কিছু ফিল্ডের কনসেপ্ট দেখেছিলাম যে ইলেকট্রোস্ট্যাটিক্স ফিল্ড কী জিনিস হয়, কীভাবে ইলেকট্রোস্ট্যাটিক্স ফিল্ডটা আমরা ফিল করতে পারি। তো সেখানে দেখেছিলাম যে একজনা যখন ইলেকট্রিক ফিল্ড দেয়, সবাই শুনতে পাচ্ছ তো প্রত্যেকে? হ্যালো, প্রত্যেকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিক আছে। তো যেটা দেখেছিলাম আগের দিনকে যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড কীভাবে বার করতে হয় সেই সমস্ত জিনিসগুলো, তো একবার ঝটপট আমাকে বলে দাও যে যখন আমরা কোনো একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডকে দেখি তার ভ্যালু কত হয়? পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হয় ফর পয়েন্ট চার্জ? ফর্মুলা কত ছিল তার জন্য? যদি আর ডিস্টেন্স আমি বার করতে চাই ইলেকট্রিক ফিল্ড কত হয় বলো? অজয় মণ্ডল বলো। 1/4πε0 q/r²। আচ্ছা, এবার আমাকে বলে দাও প্রতাপ পাঠক, তো তুমি বলো যে ভেক্টর ফর্মটা কী ছিল এটার? প্রতাপ, ভেক্টর ফর্ম কী ছিল ইলেকট্রিক ফিল্ডের? আগের ক্লাসে কি ছিলে তুমি নাকি ছিলে না? হ্যাঁ, শুনতে পাচ্ছ প্রতাপ? শুনতেই পাচ্ছ। আচ্ছা, আর কে কে আছে এখানটাতে? তন্ময় বলো। স্যার আজ আমার প্রথম ক্লাস। তোমার প্রথম ক্লাস, ঠিক আছে। আগের ক্লাসে কারা কারা ছিলে? রেসপন্স করো তো, কারা কারা ছিলে আগের ক্লাসে? আরে বলো বলো, তাড়াতাড়ি বলো। না থাকলে বলতে পারো যে আমি ছিলাম না। কে কে ছিলে আগের ক্লাসে? তুমি ছিলে না। আর আর কে কে ছিলে না? তো বাকিরা তার মানে প্রত্যেকে ছিলে। তো এইখানটাতে স্নেহজিৎ, তুমি বলো তো কত হবে ভেক্টর ফর্ম ইলেকট্রিক ফিল্ডের? কত হবে? দেখো, পারলে বলবে আনসারটা, আর না পারলে বলবে আমি পারবো না। এরকমভাবে কিন্তু চুপচাপ থাকবে না, টাইম নষ্ট হয় ক্লাসে। আচ্ছা, বলো সৃজিত পাল, বলো তো কত হবে ইলেকট্রিক ফিল্ডের পয়েন্ট চার্জের জন্য ভেক্টর ফর্ম, তার ফর্মুলা কত হবে? সৃজিত বলো। সৃজিত শুনতে পাচ্ছ? হ্যাঁ, তো সেটা রেসপন্স করবে, ক্লাসের টাইমটা নষ্ট হয়। ইদার পারবে বলবে, না হলে পারবে না বলবে। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এরকমভাবে একটা জিনিসকে বারবার আমি জিজ্ঞেস করে যাচ্ছি, তার মানে কিন্তু এটাই যে তুমি হয় জিনিসটার উপর কোনোভাবে কেয়ার করছো না। এটা শুধু তোমার জন্য না, সবার জন্য। ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর ফর্ম পয়েন্ট চার্জের জন্য কত হয়? ফর্মুলা কি ছিল? ভুলে গেছে? আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও। এখন তো অনেকে চলে এলে, কারা কারা ছিলে আগের ক্লাসটাতে? কারা কারা ছিলে? তুমি ছিলে। আচ্ছা, আর সৃজিত ছিল, এটা আমার। হ্যাঁ, তুমি ছিলে। আর কেউ ছিলে কি আগের ক্লাসে? তুমি ছিলে। তুমি ছিলে, ইন্দ্রজিৎ ছিলে। তো ইন্দ্রজিৎ বলো তো কত হবে ভেক্টর ফর্ম পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডে? কত হবে? q/r², তারপর কি বললে? ইন্টু r²। আচ্ছা, বলো তো অজয়, যেটা তুমি বলছো তুমি ট্রাই করবে, বলো। 1/4π কেন বলছো? এপসাইলন নট বলো। কার ক্ষেত্রে? আমি তো কোনো ডাইলেকট্রিককে এখনো ধরিনি। তোমাকে তো ডাইলেকট্রিকের কেসটা এখনো বলছি না, আমি নর্মাল বলছি। ডাইলেকট্রিক হলে সেই ক্ষেত্রে কে মাল্টিপ্লাই করলে অন্য জিনিস, আমি এখন সেটাকে বলছি না, নর্মালি কথা। স্যার, আমি একটু ইন্টারাপ্ট করছি। আমি তুবারানি বলছি। আমি ক্লাসের এই কোঅর্ডিনেটর। এখানে অনেক নতুন স্টুডেন্ট একটু জয়েন করেছে। আপনি একটু তাদের সাথে একটুখানি কোঅপারেট করে দিন, কারণ অনেকে আছে নতুন জয়েন করেছে। আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছি সেটা। যারা যারা নতুন আছো তাদেরকে আমি বলে দিই, আমরা এখনো অবধি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এটাকে পড়ে নিয়েছি। ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড এটাকে আমরা স্টার্ট করছি, ঠিক আছে? আগের দিনকে স্টার্ট করা হয়েছে।
আজকে তারই কন্টিনিউশনটা একটুখানি হবে, আরও ডিটেলে হবে, ঠিক আছে? তো ফোর্সের পোর্শনটা কোনো ডাউট থাকলে তোমরা যদি কোনোভাবে নোটসটাকে জোগাড় করতে পারো তো খুব ভালো কথা, আর না হলে যদি সেখান থেকে কোনো ডাউট হয় তো আমাকে পরে জিজ্ঞেস করে নেবে সেটা, ঠিক আছে? এখন জাস্ট এটাকে দেখো তুমি এই পোর্শনগুলো ভালো করে বুঝতে পারছো কি। এবং একটা জিনিস সবাইকে বলে দিই, সেটা হলো যেটা আমি এখন দেখছি অনেকের ক্ষেত্রে, যে যেরকম ধরো আমাকে সৃজিত বললো ভুলে গেছি, পুরোনো, হ্যাঁ ট্রাই করবে সেটা দাঁড়াও, তো পুরোনো জিনিসকে কিন্তু এভাবে ভুলে যেও না, কারণ একটা যখন ক্লাস করছো তুমি সেখানটাতে তোমাকে সমস্ত কিছু জিনিস ঠিকঠাকভাবে ডেলিভার করা হবে, সমস্ত কিছু প্রবলেমস টাইপসের ম্যাক্সিমাম টাইপ অফ প্রবলেমস তোমরা কিন্তু ক্লাসের এই নোটসের মধ্যে পেয়ে যাবে, যে চ্যাপ্টার তোমরা পড়বে সেই চ্যাপ্টার। সেই টাইপগুলো করা মানে হলো বেসিক্যালি এটাই যে তুমি বিভিন্ন এক্সামসে সেই টাইপের প্রবলেম জিজ্ঞেস করবে। ফিজিক্সের ক্ষেত্রে কোয়েশ্চেন যে তুমি 100% কমন পাবে এটা কেউ বলতে পারে না, আমিও বলতে পারবো না যে কম্পিটিটিভের ক্ষেত্রে তুমি 100% কমন কোয়েশ্চেন পাবে, কিন্তু এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সেই টাইপের কোয়েশ্চেন বা সেই কনসেপ্টের কোয়েশ্চেন তুমি পাবে। তো আমার উদ্দেশ্য হলো যে তোমাকে কনসেপচুয়ালি বিল্ড করা, যাতে করে আননোন কোয়েশ্চেনকে তুমি অ্যাটেন্ড করতে পারো। সেটা শুধুমাত্র আমি চাইলে হবে না, সেটার ক্ষেত্রে তোমাদেরও অবদান আছে অনেকটাই। আর সেটা হলো এইভাবে যে পুরনো যা কিছু পড়া থাকবে, আগের দিনকে ক্লাসের পড়া যেন আজকের মধ্যে আমার রেডি থাকে। ইভেন আগের দিনকে বলতে আমি বলতে চাইছি যে প্রথম থেকে যা কিছু আমি পড়ে আসবো সেইগুলো যেন আমার আজকে রেডি থাকে। না হলে আমি একটা কিছু কনসেপ্টকে কোরিলেট করাবো, তোমার তখন মাথা থেকে অলরেডি পুরো জিনিসটা উড়ে গেছে, তুমিও কোরিলেট করতে পারবে না, আমারও প্রবলেম হবে, আর সেক্ষেত্রে তুমি রেজাল্টটাকে 0 পাবে। তো যখনই কোনো জিনিস পড়া হবে সেই ক্লাসটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, যেমন আজকের ক্লাসটা যখন শেষ হবে ম্যাক্সিমাম 5 মিনিটস লাগে আজকের এই পড়াটাকে একবার পেজ উল্টে দেখে নেওয়া যে কী পড়লাম, কোথায় কী ছিল। এইটা প্রত্যেকে করবে, আর প্রত্যেক সপ্তাহে একটা করে দিন রাখবে রিভিশন করার জন্য। না হলে কিন্তু 1000টা চ্যাপ্টার পড়বে এরপর থেকে। ইলেকট্রোস্ট্যাটিক্স হচ্ছে, ক্যাপাসিটার আসবে এরপরে, কারেন্ট ইলেকট্রিসিটি, অপটিক্স, অনেক কিছু আসবে। প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু মাথা থেকে ইরেজ হতে শুরু করে দেবে আস্তে আস্তে, আর এটাই কিন্তু হয়। তখন লাস্টে গিয়ে মনে হবে যে আমি কিচ্ছু পড়িনি, কোনটা ছেড়ে কোনটা করবো, কোনটা রিভাইজ করবো। তার থেকে ভালো উপায় যে আমি যদি প্রত্যেক দিনকে বা প্রত্যেক সপ্তাহে কিছু কিছু করে রিভিশন করতেই থাকি, আমার মাথা থেকে কখনো জিনিসটা ভুলে যাব না। আর যে সমস্ত প্রবলেম ক্লাসে করানো হবে সেই প্রবলেমগুলোকে মাস্টারি অ্যাচিভ করবে প্র্যাকটিস করে করে বাড়িতে। হোমওয়ার্ক তোমাদেরকে দেওয়া হবে যখন যেখানে দরকার হবে, যেখানে যে জিনিসগুলো। তো তোমাদের ক্ষেত্রে কাজ হলো এটাই যে নিজের কাজটাকে খুব ভালোভাবে করে রাখা। আমার দিক থেকে যেটা আমার কাজ সেটা আমি পারফেক্টলি তোমাদেরকে ডেলিভার করে দেবো। এটা আমি এক্সপেক্ট করবো যে তোমরাও সেই কাজটাকে ভালোভাবে বাড়িতে করবে। না হলে শুধু শুধু আমি বলে যাব, কনসেপ্ট বোঝাবো, তোমার মাথায় ঢুকবে, অর্ধেক জিনিস বেরিয়ে গেল, এতে কিছু রেজাল্ট পাবে না কিন্তু। তো চেষ্টাটা কিন্তু করো। আচ্ছা সৃজিত বলো, কি বলছিলে? হ্যাঁ স্যার, 1/4 ভেক্টর r ইনটু r ক্যাপ। ভেক্টর r ইন্টু আর ক্যাপ, ভুলভাল বলে দিলে। অজয় কি বলছিলে? তুমি পুরো কমপ্লিট করলে না। ঠিক আছে, তুমি কেএফ স্যারের নোট দিয়ে বলো না কেন, পরবর্তী নেই তুমি বলো, পুরোটাকে কমপ্লিট করো। তুমি এটাকে বলছিলে 1/4 না না, Q1 Q2 আসে না কখনো ফিল্ডের মধ্যে, একটাই চার্জ আছে, যার জন্য ফিল্ড বার করছে শুধু সেটাই আছে, Q1 Q2 হয় না, ওটা ফোর্সের জন্য হয়। তো দেখো তোমাদের আগের পড়াগুলোই কিন্তু তোমরা ঠিকঠাক করে বলতে পারছো না, যারা যারা আগের ক্লাসে ছিলে। আমি এটা সবাইকে বলে দিই যে যাদের ক্ষেত্রে আমি নেক্সট ক্লাস থেকে দেখবো যে আগের ক্লাসের জিনিসগুলো তুমি বলতে পারছো না, তাদের বাড়ির লোকের সাথে কথা বলার জন্য কিন্তু আমি ব্যবস্থা করে রাখবো। কারণ এটা আমি এক্সপেক্ট কখনোই করবো না যে আমি এখানটাতে লেবার দিয়ে গেলাম, একটা জিনিস তোমাকে ভালোভাবে বোঝালাম, আর সেখান থেকে আউটপুট যখন তুমি পাওয়ার সময় তোমাদের কাছ থেকে, তখন তোমরা 0 আউটপুট দিলে, সেটা কখনোই এক্সপেক্টেড নয়। তাহলে আমার এই লেবারটার জন্য আমার যে মোটিভেশন সেটা কিন্তু ভেঙে যায়, এটা বোঝার চেষ্টা করো। আর সেই ক্ষেত্রে তোমাকে ডেলিভারি কোনো জিনিস যখন আমি কোনো জিনিস দিতে চাইবো, কোনো একটা পারফেক্ট কনসেপ্টের, তো সেই ক্ষেত্রে আমার একটা মনে হবে যে আরে এরা আদৌ কি বুঝতে পারবে, আদৌ তো পড়বেই না। এই জিনিসটা কিন্তু ক্লাসটাকে এফেক্ট করে প্রচণ্ডভাবে। তো আমার উদ্দেশ্য যখন আমি পড়াচ্ছি তখন তার থেকে একটা পারফেক্ট আউটপুট পাবো। তো আমি নেক্সট দিন থেকে এক্সপেক্ট এটা করবো তোমাদের সবার কাছ থেকে যে পুরনো কোনো কনসেপ্ট তোমরা ভুলভাল বলবে না, বা পুরনো কোনো ফর্মুলা তোমরা ভুল করবে না। যদি করো তার জন্য যা কিছু ব্যবস্থা সেটা আমি করবো, তখন বুঝতে পারলো? এটা কিন্তু প্রত্যেকের মাথায় সেট করে না, পরের দিন থেকে যেন পুরনো কোনো জিনিস কেউ ভুলভাল বলবে না বা ভুলে যাবে না। ক্লাসের আগে
পারফেক্টলি যেন রেডি থাকে ব্যাপারটা। এটা আমার জন্য বলছি না, উপকারটা তোমাদেরই হবে। ভেক্টর ফর্ম কী ছিল ইলেকট্রিক ফিল্ডের পয়েন্ট চার্জের জন্য ভেক্টর ফর্ম কত ছিল? ই ভেক্টর, দ্যাট ওয়াজ ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। যখন আমি আর ক্যাপটাকে ভাঙবো তখন কি আসবে? কে কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ভেক্টর ডিভাইডেড বাই আর। দ্যাট মিন্স কে কিউ ইন বাই আর কিউব ডিভাইড ইন্টু আর ভেক্টর। এইটা ছিল ভেক্টর ফর্মটা। এটা আগের দিনকে খুব ভালোভাবে তোমাদেরকে বোঝালাম, এর ওপর একটা কোয়েশ্চেনও করেছিলাম আমরা, কিন্তু তোমাদের মাথা থেকে সেটা ইরেজ হয়ে গেছে। এফেক্টটা তোমরা বুঝতে পারবে যখন রেজাল্ট মানে যদি ফলো না করো, যেটা আমি বললাম এক্সামের সময় তুমি অলরেডি অনেক কম্পিটিটর যারা তোমার আছে তার থেকে অলরেডি তুমি পিছিয়ে যাবে। আর সেই ক্ষেত্রে তুমি যে কোনো ইনস্টিটিউটে পড়ো না কেন, রেজাল্ট কিন্তু তুমি পাবে না যদি নিজে থেকে চেষ্টাটা না করো, মিনিমাম এইটুকু। দেখো এবারে আমরা চলে আসছি পরের পার্টে, সেটা হলো যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু ভেরিয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। আগের দিনকে যেটা আমরা পড়েছিলাম পয়েন্ট চার্জ, তার জন্য ইলেকট্রিক ফিল্ড কে কিউ বাই আর স্কোয়ার। কে মানে কি? 1/4πε0। যেটা অজয় বলছিল, যদি ডাই ইলেকট্রিক কিছু থাকে তো সেই ক্ষেত্রে আমি এটা লিখব যে 1/4πε0 ইন্টু যে মিডিয়ামটা আছে তার ডাইইলেকট্রিককে এখানে মাল্টিপ্লাই করতে হয়, তো তার জন্য লেখা হয় এপসাইলন। ঠিক আছে, যেটাকেও কে বলছিল, বুঝতে পারলে? আচ্ছা, এই কনসেপ্টটাকে ইউজ করে মানে একটা প্রবলেমে কিন্তু আমরা এই কনসেপ্টটাকে ইউজ করেছিলাম। কেউ বলতে পারবে কোন প্রবলেমে ইউজ করেছিলাম? ডাই ইলেকট্রিক দিয়ে মাল্টিপ্লাই করা, রিলেটিভ ডাইইলেকট্রিক আমরা বার করেছিলাম, এপসাইলন আর এর ভ্যালু বার করেছিলাম। বলতে পারবে কেউ কোন প্রবলেমে করেছিলাম? আগের ক্লাসটাতে করেছিলাম, ভুলে গেছে। তার মানে তুমি কোয়েশ্চেনটা প্র্যাকটিসই করো না। বলো। দুটো চার্জকে ঝুলিয়ে রাখা হয়েছিল। হ্যাঁ, দুটো চার্জ কিরকম ভাবে ঝুলিয়ে রাখা ছিল, সেই সিস্টেমটাকে আমরা একটা অন্য সিস্টেমের মধ্যে ডুবিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, একটা অন্য মিডিয়াম, যার মিডিয়াম কনস্ট্যান্ট ছিল সাপোজ কে বা এপসাইলন আর বা এপসাইলন, তার মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম এবং বার করেছিলাম ফোর্সটা কত হয়ে যাবে এখন। সেই ক্ষেত্রে এই কনসেপ্টটাকে ইউজ করা হয়েছিল। কিন্তু এই সমস্ত জিনিসই যে পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড দ্যাট ইজ কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা কার জন্য? পয়েন্ট চার্জের জন্য। তার মানে ইলেকট্রিক ফিল্ড কি শুধুমাত্র একটা পয়েন্ট চার্জই দিতে পারে? তা তো নয়। যদি এরকম দ্বারা হয় যে একটা লাইন অফ চার্জ আছে কিংবা একটা কন্ডাক্টিং ওয়্যার আছে, সাপোজ স্টিলের ওয়্যার কিংবা কপারের ওয়্যার, যার মধ্যে তুমি চার্জ দিয়ে রেখেছো, তাকে তুমি চার্জ করেছো ইদার পজিটিভ বা নেগেটিভ, তার মধ্যে চার্জটা ডিস্ট্রিবিউটেড আছে, তার জন্য কি ফিল্ড হবে না? হ্যাঁ, হবে কি হবে না বলো? তার জন্য ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড পাবে কি পাবে না? আমি তো পড়েছি পয়েন্ট চার্জের জন্য, তাই না? তার জন্য কি ইলেকট্রিক ফিল্ড পাবো কি পাবো না বলো? পাবো। তার মানে হচ্ছে যে যদি একটা আমি কন্ডাক্টিং ওয়্যারকে নিই এরকমভাবে, যেটা প্লাস চার্জ দিয়ে ভরা আছে কিংবা মাইনাস দিয়ে ভরিয়ে দেওয়া আছে, তার জন্য যে কোনো একটা ডিস্টেন্সে আমি ইলেকট্রিক ফিল্ড পাবো। অথচ আমি পড়েছি যে একটা পয়েন্ট চার্জ, তার জন্য ইলেকট্রিক ফিল্ড হলো এইটা। তাহলে এখানে কি করে পাবো? এখানে এই জন্য পাচ্ছি, তার কারণটা হলো এই যে ওয়্যারটা, এটা তো অনেক কটা পয়েন্ট চার্জ দিয়ে তৈরি হয়েছে, তাই না? এখানে চার্জটা ডিস্ট্রিবিউটেড আছে, অনেক কটা পয়েন্ট চার্জ আছে এখানে, তাই না? তো সেই প্রত্যেকটা পয়েন্ট চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড, সেইগুলো এই পয়েন্টে এসে অ্যাড হতে শুরু করবে এবং আমরা এই পয়েন্টটাতে একটা রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড পাবো। বুঝতে পারলে? তো যখন এক্সটেন্ডেড বডিতে আমি ডিস্ট্রিবিউট করে রাখবো চার্জকে, কিংবা যেমন এখানটা লেখা আছে যে একটা চার্জ ডিস্ট্রিবিউশন থাকবে, সেই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড পাবো। কেন? কারণ সেটা অনেক কটা পয়েন্ট চার্জ দিয়ে তৈরি হচ্ছে। কত হবে তার ভ্যালু, কিভাবে বার করতে হয়, সেইগুলোকে আমরা দেখবো যখন আমরা গসেস থিওরেম পড়ব। নর্মালি ক্যালকুলেশনটা করা যায়, কিন্তু একটু লেন্দি ক্যালকুলেশন হয়, ইন্টিগ্রেশন করে করতে হয়। তো আমরা গসিয়ান ল যখন দেখবো বা গসেস ল যখন দেখবো, সেই ক্ষেত্রে আমরা খুব ইজিলি এটাকে সলভ করতে পারবো। বুঝতে পারলে? তখন আমরা দেখে নেব যে কি করে এটাকে অনেক সহজে বার করতে হয়, যে বিভিন্ন রকমের ডিস্ট্রিবিউশন যখন আমাকে দেওয়া হয়, সেই ক্ষেত্রে খুব ইজিলি কি করে আমি বার করতে পারবো যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত।
তার মানে যখনই এক্সটেন্ডেড বডির মধ্যে চার্জকে ডিস্ট্রিবিউট করা থাকবে তখন তারা কিন্তু ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করতে পারবে। এমন নয় যে শুধুমাত্র পয়েন্ট চার্জ আছে, কারণ ওটাও কিন্তু অনেক কটা পয়েন্ট চার্জ দিয়ে তৈরি হয়েছে। এখন আমাদের যে লেভেলটা, আমরা ক্লাস 12-এর লেভেলে আছি, আমাদের এই লেভেলে খুব বেশি টাইপের ডিস্ট্রিবিউশন থাকে না। 3টে টাইপের ডিস্ট্রিবিউশন দেওয়া। একটা হলো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, একটা লাইনের ওপর চার্জকে ডিস্ট্রিবিউট করা থাকবে। একটা হচ্ছে এরিয়াল চার্জ ডিস্ট্রিবিউশন, মানে একটা এরিয়া বা একটা কোনো প্লেন তার উপরে চার্জকে ডিস্ট্রিবিউট করা থাকবে। আর একটা হলো ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, মানে যেখানে চার্জটাকে একটা পুরো ভলিউমের মধ্যে আমি ডিস্ট্রিবিউট করে রেখেছি। এছাড়া অন্য কোনো শেপ ইউজ করা হবে না। যেমন ধরো তোমাকে বললো হাইপারবোলিক কোনো শেপের একটা বডি আছে, তার মধ্যে ডিস্ট্রিবিউশন করা, কিংবা প্যারাবোলিক বডি, ইলিপ্টিক্যাল বডি, এইগুলো আমাদের লেভেলে নেই, বুঝতে পারলে? এগুলো হায়ার লেভেলে বুঝতে পারবে। আমাদেরকে জাস্ট এই 3টে শেপকে দেখতে হবে। যে একটা হলো যে যখন আমি বলবো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, তো সেই ক্ষেত্রে সেটা হতে পারে একটা রিং আছে, সেই রিংটা পুরোটা চার্জ দিয়ে ডিস্ট্রিবিউট করা আছে, পুরো সেই রিংটার মধ্যে চার্জকে আমি ডিস্ট্রিবিউট করে রেখেছি, তার জন্য ইলেকট্রিক ফিল্ড, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। একটা নর্মাল লাইন, সেখানে চার্জকে ডিস্ট্রিবিউট করা আছে, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। কিংবা একটা কোনো সিট আছে, তার উপরে আমি চার্জকে ডিস্ট্রিবিউট করেছি, এরিয়াল চার্জ ডিস্ট্রিবিউশন, সেটা দিতে পারে। কিংবা একটা কিউব আছে যার মধ্যে চার্জ ডিস্ট্রিবিউট করা আছে, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। অথবা একটা স্ফিয়ার আছে, তার মধ্যেও চার্জকে ডিস্ট্রিবিউশন করা আছে, সেটা হলো ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। এই সমস্ত শেপগুলোকে নিয়ে আমরা এখন দেখব, এবং কোয়েশ্চেন যা কিছু আসবে আমাদের এই শেপগুলোকে দিয়েই আসবে, বুঝতে পারলে? তো আমাকে প্রথমে বুঝতে হবে যে সেই ক্ষেত্রে কী করে আমি বার করব যে কার ক্ষেত্রে কত ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হবে। তো আমরা সেটাকেই দেখছি, বেসিক জিনিসগুলোকে। প্রথম যেটা আমি স্টার্ট করছি সেটা হলো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন যখন থাকবে, তার জন্য আমি কিভাবে ইন্টিগ্রেশনের হেল্প নিয়ে আমি ইলেকট্রিক ফিল্ড বার করব যে কোনো একটা ডিস্টেন্স কী করে বার করবো? দেখো, মনে করো যে এই একটা লাইন তোমাকে দেওয়া আছে, এই পুরো লাইনটা প্লাস চার্জ দিয়ে ডিস্ট্রিবিউট করা আছে, পুরো লাইনটাতে প্লাস চার্জ আছে। এবারে তোমাকে বলা হলো যে এই পুরো লাইনটার লেন্থ সাপোজ এল। এখানে টোটাল চার্জ যদি আমি ক্যালকুলেট করি, দ্যাট ইজ ক্যাপিটাল কিউ, টোটাল লেন্থ এটার এল। এবার আমাকে বলছে যে এইখান থেকে স্মল আর ডিস্টেন্স, এইখানটাতে ক্লাসের মধ্যে না পুরোপুরি কনসেন্ট্রেটেড নিয়ে, মানে 100% কনসেন্ট্রেটেড অবস্থা শুনবে, তাতে করে ব্যাপারগুলো বুঝতে পারবে। কারণ ক্লাসের মধ্যে যদি তুমি শোনো, তোমার কিন্তু এখানেই সব কিছু রেডি হয়ে যাবে, এবং কনসেপ্টটা তোমাকে ধরতে হবে। কারণ কোয়েশ্চেন এখন যদি তুমি প্যাটার্নগুলোকে দেখো না, এক্সামের ক্ষেত্রে, কম্পিটিটিভের ক্ষেত্রে যে কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করে, সেগুলো কিন্তু মোটেই ওই প্রিভিয়াস ইয়ার সলভ করে গিয়ে আর এক্সাম ক্লিয়ার করা হয় না। এখন কনসেপ্টটা ধরে কোয়েশ্চেন করে, এবং পারফেক্ট ক্লিয়ার কাট কনসেপ্ট তোমার মাথায় থাকতে হবে, না হলে তুমি কিন্তু কোয়েশ্চেন সলভ করতে পারবে না, ভালো কোয়েশ্চেনগুলোকেও করতে পারবে না। ইভেন ইজি কোয়েশ্চেনের মধ্যেও ওরা কনসেপ্টকে ইউজ নেয় এখন। তো যে কারণে কনসেপচুয়াল ক্লিয়ারিটি যদি তোমার কাছে 100% না থাকে, তুমি কম্পিটিটিভে কিচ্ছু করতে পারবে। ইভেন এইচএসের ক্ষেত্রে এই কাজটা এখন করা হয়। এখন হায়ার সেকেন্ডারি এক্সামেও কিন্তু এমন কোয়েশ্চেন দেওয়া হয় যেগুলো পারফেক্টলি যার কাছে কনসেপচুয়াল ক্লিয়ারিটি একদম নেই, বা কিছু ব্যাকলগ আছে তার কনসেপ্টে, সে করতেই পারবে। যেজন্য যখন ক্লাসটা করবে 1.5 ঘন্টার ক্লাস, তখন নিজের ব্রেনটাকে 100% আমার সাথে কানেক্ট করবে এবং ক্লাসের মধ্যে কানেক্ট করবে। দেখো, এই লাইনটা দেওয়া আছে, আর ডিস্টেন্স ইলেকট্রিক ফিল্ড আমাকে বার করতে বলছে। আমি তো ভাই পড়ে এসেছি পয়েন্ট চার্জের জন্য কত হয়, এখানে তো অনেক কটা পয়েন্ট চার্জ আছে, আমি একটা পয়েন্ট চার্জের জন্য পড়ে এসেছি কত হয়। তো এই ক্ষেত্রে কি করা হয়, এই ক্ষেত্রে একটা ছোট এলিমেন্টকে নেওয়া হয়, বুঝতে পারলে? ছোট্ট একটা এলিমেন্টকে, ধরো সেই এলিমেন্টটাকে যখন আমি নেব, এই এলিমেন্টটাকে আমি নিচ্ছি, ছোট্ট একটা এলিমেন্ট, ঠিক আছে? এবং এই যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটার যে লেন্থ, আমি বলছি এই এলিমেন্টটার লেন্থ সাপোজ ডিএল লেন্থ, ঠিক আছে? ডিএল লেন্থের একটা এলিমেন্টকে আমি নিলাম। ভেবে দেখো, যদি আমি এই ডিএল লেন্থের জন্য ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে বার করতে পারি, আর তাকে যদি আমি ইন্টিগ্রেট করে দিই পুরো এই ওয়্যারটার লেন্থের ওপর ডিপেন্ড করে, তাহলে তো আমি পুরো তারটার জন্য ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাবো, তাই না? পাবো কি পাবো না বলো তো? হ্যাঁ, পাবো। আমি কিন্তু সেই কাজটা এখানটাতে করতে যাব। আমাদেরকে যখনই কোনো চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে, আমাদের কাজ হবে এই কাজটাকে করা, যে আমরা একটা ছোট এলিমেন্টকে নেব, তার জন্য দেখবো ওই পয়েন্টটাতে, যে পয়েন্টটা আমাকে বলে দেবে সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে। সেটাকে যখন আমি ইন্টিগ্রেট করব, তখন আমি পেয়ে যাব যে পুরো ওয়্যারটার জন্য, বা পুরো সারফেসের জন্য, বা পুরো ভলিউমের জন্য কত ইলেকট্রিক ফিল্ড হবে। বোঝা গেল? এইটা হলো কনসেপ্ট, যেটা আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে।
তো দেখো যদি আমি এইটুকুনি পোর্শনের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করতে যাই, তো আমার প্রথম কাজ হলো যে এইটুকুনি পোর্শনে কত চার্জ আছে সেটাকে বার করা, কারণ ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ড করছে চার্জের উপরে। তো প্রথমে সেটা বার করো যে কত চার্জ আছে। তো আমরা জানি যে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন বা লিনিয়ার চার্জ ডেন্সিটি যেটাকে বলা হয়, যেটাকে আমরা বলি ল্যামডা, এর ফর্মুলা কত হয়? ল্যামডা মানে লিনিয়ার চার্জ ডেন্সিটি কত হয় এর ফর্মুলা? কিউ বাই এল, টোটাল চার্জ বাই টোটাল লেন্থ, কিউ বাই এল। আচ্ছা, আগের দিনকে কোন প্রবলেম করার সময় এই কনসেপ্টটাকে ইউজ করা হয়েছিল? একটা প্রবলেম করেছিল, হ্যাঁ ঠিক, একটা রড আর একটা চার্জ, পয়েন্ট চার্জ, তার উপরে ফোর্স দেখেছিলাম আমরা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। সেইটা বার করার সময় আমাকে এই কনসেপ্টটার ইউজ নিতে হয়েছিল। হ্যাঁ, এবার দেখো এই পুরোটার জন্য লিনিয়ার চার্জ ডেন্সিটি কত? ল্যামডা। তার মানে হলো এটাই যে একক দৈর্ঘ্যে ল্যামডা চার্জ আছে, ইউনিট লেন্থে ল্যামডা চার্জ আছে। অর্থাৎ একজনের কাছে 10টা লজেন্স আছে, 10 জনের কাছে কত লজেন্স থাকবে? 10 × 10 100। এখানে তাই করা হবে। একটা লেন্থের কাছে ল্যামডা চার্জ আছে, তাহলে ডিএল লেন্থের কাছে কত চার্জ থাকবে বলো? কত কত হবে? ডিএল লেন্থের কাছে কত চার্জ হবে? কারেক্ট, ল্যামডা ইন্টু ডিএল। তাহলে ডিএল লেন্থের মধ্যে যদি আমি চার্জ, সেটাকে যদি আমি বলি যে ডি কিউ, সেটার ভ্যালু কত আসবে? ল্যামডা ইন্টু ডিএল। বোঝা গেল? ল্যামডা ইন্টু ডিএল। এবার আমি এটার জন্য চার্জ পেয়ে গেছি, তাহলে এটার জন্য যদি আমি চার্জ পেয়ে যাই, তাহলে এইখান থেকে যদি আর ডিস্টেন্সকে আমি ধরি, এইখান থেকে যদি আমি ধরি আর ডিস্টেন্সটাকে, তাহলে এটার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কত পাবো আমি বলো? ইলেকট্রিক ফিল্ড ডিই পাবো। সেটার ফর্মুলা কত লিখবো আমি বলো তো? কত হবে এটার জন্য? কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে এখানে কি হবে? কে ইন্টু ডি কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না? আচ্ছা, ডি কিউ মানে আমরা কি বার করলাম? ডি কিউ মানে ল্যামডা ইন্টু ডিএল, তাই না? পুট করে দাও, কে ইন্টু ল্যামডা ইন্টু ডিএল ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা তো ছোট এলিমেন্টের জন্য, এইটুকু এলিমেন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড। এটা পুরোটার জন্য কত হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ই সমান কত হয়ে যাবে? ইন্টিগ্রেশন অফ ডিই। ইন্টিগ্রেশন অফ ডি মানে কি? এই পুরোটার ইন্টিগ্রেশন, তাই না? এটা যখন আমি করব তখন আমি পেয়ে যাব এই পুরো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, তার জন্য কোনো একটা আর ডিস্টেন্সে কত ইলেকট্রিক ফিল্ড হবে। ব্যাপারটা ক্লিয়ার কি ক্লিয়ার নয় বলো তোমাদের কাছে? হ্যাঁ, আরে বুঝতে পেরেছো? ঠিক আছে, ওটাই এখানে লেখা আছে। ই মানে কত? এবার কে তো কনস্ট্যান্ট, কে অ্যান্ড ল্যামডা কনস্ট্যান্ট, সো অবভিয়াসলি তারা বাইরে চলে আসবে। তো আমি এখানটা জাস্ট কেটাকে বাইরে রেখেছি। কেটা বাইরে আসলে কত হবে? ল্যামডা ডিএল ডিভাইডেড বাই আর স্কোয়ার, তার ইন্টিগ্রেশন, তাই না? ওটাই এখানে লেখা আছে যে ডিউ টু লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন আমি ইলেকট্রিক ফিল্ড কত পাবো না ওইটা, কে ইন্টু ইন্টিগ্রেশন অফ ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার। কেন লিখলাম বুঝতে পারলে জিনিসটাকে? এটা হলো তার কারণ যে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কেন ওই জিনিসটা হবে। তো প্রত্যেকে একবার ঝট করে ওই হেডিংটাকে দিয়ে নাও যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু ভেরিয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। 1 নম্বরে লিখে নাও যে ডিউ টু লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, সেখানটাতে এই ফর্মুলাটাকে লিখে নাও এবং তারপরে এই ডায়াগ্রামটাকে ড্র করে নাও। ঝটপট করো, ডায়াগ্রামটাকে ড্র করে নাও। এটাকে মুছে দিচ্ছি, নাহলে কনফিউজ হয়ে যাবে। লিখে নাও ঝটপট। হ্যাঁ হ্যাঁ, হেডিংটা দিয়ে দাও যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু ভেরিয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু ভেরিয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। ইন্টারনেট কিন্তু সবার ঠিকঠাক করে রাখবে, কারণ ক্লাসের মধ্যে যদি কিছু দেখতে না পাও, বুঝতে না পাও, কিছু শুনতে পেলে না, সেক্ষেত্রে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো ইন্টারনেটটা ঠিকঠাক করে রাখবে সবাই। 1 নম্বরটা লেখো ডিউ টু লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, তারপরে এই যে ডায়াগ্রামগুলো এখানে করা আছে, যা কিছু লিখেছি এখানে, সেগুলোকে লিখে নাও এবং তারপরে ফাইনালি ডিস্ট্রিবিউশন বলে এই যে ফর্মুলাটা লেখা আছে যে ই ইকুয়াল টু এইটা, এটাকে লিখে তার পাশে এই ডায়াগ্রামগুলো অ্যান্ড লেখাগুলোকে লিখে নাও ওখানটাতে। ঝটপট করো।
লেখার কাজগুলো তাড়াতাড়ি করবে। হয়ে গেছে? হয়ে গেছে প্রত্যেকে? ঠিক আছে, এবার আমরা চলে আসছি পরেরটাতে। পরেরটা কি দিচ্ছে, বলছে যে ডিউ টু সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন এর মানে কি? এর মানে হচ্ছে যে একটা কোনো সারফেস আছে, মনে করো যে এই একটা সারফেস, যে এই একটা সারফেস তোমাকে দেওয়া আছে এখানটাতে, এই একটা সারফেস আছে, ঠিক আছে? এবারে এই যে সারফেসটা দেওয়া আছে, এই সারফেসটার উপরে তুমি কিছু চার্জকে দিয়ে রেখেছো, তো যথারীতি দিয়ে দাও এখানে চার্জগুলোকে প্লাস প্লাস চার্জ দিয়ে রেখেছো। সবসময় না এই যে ফিল্ডের ভ্যালুগুলো ডিউ টু প্লাস চার্জ ক্যালকুলেট করা হয়, বুঝতে পারলে? মাইনাস দিয়ে ভ্যালুগুলোকে কিন্তু ক্যালকুলেট করা হয় না, তো সবসময় প্লাস চার্জ দেওয়া থাকবে। সব বই দেখবি তুমি প্লাস চার্জ দেওয়া আছে সবসময়, এখানে প্লাস চার্জ ডিস্ট্রিবিউট করা আছে। আচ্ছা, এখানে আমি কি নিয়ে কাজ করব? লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন নিয়ে নাকি এরিয়াল চার্জ ডিস্ট্রিবিউশন নিয়ে? বলো তো কি নিয়ে কাজ করব এখানটাতে? এরিয়াল চার্জ ডিস্ট্রিবিউশন, তাই না? কারণ একটা এরিয়ার মধ্যে ডিস্ট্রিবিউট করা আছে চার্জটাকে। মনে করো যে এই যে এরিয়াটার মধ্যে ডিস্ট্রিবিউট করা আছে, এই এরিয়ার ভ্যালু হলো, লেট যে এরিয়া হচ্ছে এ, এরিয়াটা হচ্ছে এ, আর এখানকার যে, আচ্ছা এ নয় ডিএস করো, মানে এ করো, এস করো এটাকে, কারণ ফর্মুলাতে ডিএস দিয়ে লেখা আছে, তো আমি এস নিচ্ছি। যদি এ দিয়ে লিখলেও সেমই আসবে, কিন্তু এখানটাতে এস লেখা আছে, আমি এ লিখবো, তোমরা কনফিউশনে চলে আসবে। আর টোটাল চার্জ যদি আমি বলি, টোটাল চার্জ দ্যাট ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল কিউ, তোমাকে এইটা দেওয়া আছে, তো কনসেপ্ট সেম জিনিস। যদি আমি কোনো একটা পয়েন্টে এখানটা বার করতে চাই, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে এই পয়েন্টটাতে, আমি পয়েন্ট চার্জের জন্য ভ্যালু জানি। এখানে তো অনেক কটা চার্জ আছে, মানে অনেক কটা পয়েন্ট চার্জ, তো প্রত্যেকের জন্য যে ইলেকট্রিক ফিল্ড এখানে হবে তার রেজাল্টেন্টটা হবে অ্যাকচুয়াল ভ্যালু ডিউ টু দিস হোল সারফেস, বুঝতে পারলে? কাজ আমি সেম করব। আগেটাতে কি করেছিলাম? স্মল লেন্থকে নিয়েছিলাম, তার জন্য ইলেকট্রিক ফিল্ড বার করেছিলাম, সেটাকে ইন্টিগ্রেট করেছিলাম, ভ্যালু পেয়ে গেছিলাম। এখানে কি করব? স্মল লেন্থ নেব নাকি স্মল এরিয়া নেব? বলো, স্মল এরিয়া নেব, তাই না? তুমি নিয়ে নাও এখানটা একটা স্মল এরিয়াকে। হ্যাঁ বলো, কে কিছু বলছিলে? আচ্ছা, স্মল এরিয়াকে নিয়ে নাও। তো সাপোজ এইখানে একটা আমি স্মল এরিয়া নিচ্ছি, এই এরিয়াটা, এই এরিয়াটাকে আমি নিচ্ছি, এই হলো আমার এরিয়াটা। এই যে স্মল এরিয়াটা, এটাকে তুমি নাম দিয়ে দাও একটা, এটাকে সাপোজ আমি নাম দিচ্ছি ডিএস এরিয়া, ঠিক আছে? এটার নাম হলো ডিএস, এই যে এরিয়াটা এটা হলো ডিএস, এই এরিয়াটা। এবারে এই ডিএস এরিয়াটার জন্য আমি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড দেখব। সেইটা জানতে গেলে আমাকে তো এটা জানতে হবে না যে এখানটাতে ডিএস এর মধ্যে চার্জ কত আছে, ঠিক কিনা? ইলেকট্রিক ফিল্ড চার্জের জন্য আছে, তাহলে ডিএস এরিয়ার মধ্যে চার্জ কি করে বার করব? তো আমরা একটা জিনিস পড়েছিলাম, সেটা হলো সারফেস চার্জ ডেনসিটি, মনে আছে কারণ? কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? সিগমা। সারফেস চার্জ ডেনসিটি সিগমা এর মানে কি ছিল? সিগমা মানে ছিল টোটাল চার্জ বাই, হ্যাঁ, কিউ বাই এস, টোটাল চার্জ বাই টোটাল এরিয়া, সিগমা ছিল। অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্যে বা ইউনিট এরিয়ার মধ্যে কত পরিমাণের চার্জ আছে, দ্যাট ইজ সিগমা, বুঝতে পারলে? আবার সেই ছোটোবেলার জিনিস, একজনের কাছে 10টা, 10 জনের কাছে কটা? 100টা। এখানে তাই করতে হবে। একজনের এরিয়ার কাছে বা একটা এরিয়ার কাছে কত চার্জ আছে? সিগমা। ডিএস এরিয়া, তার কাছে কত চার্জ থাকবে? সিগমা ইন্টু ডিএস, তাই না? তাহলে এই যে চার্জটা যদি আমি এটাকে বলি ডি কিউ, সেটা কত হবে? সিগমা ইন্টু ডিএস, বুঝা গেল? এবারে ধরো এইখান থেকে এই ডিএস থেকে এই যে পয়েন্টটা, সেটা আর ডিস্টেন্সে আছে। যদি এটা হয় যে এই যে ডিএস এরিয়াটা এখান থেকে এই পয়েন্টটা আর ডিস্টেন্সে আছে,
তাহলে এখানটাতে ইলেকট্রিক ফিল্ড কত লিখবো আমি? আগেরটাতে যেরকম লিখেছিলাম কে ইন্টু ডি কিউ বাই আর স্কোয়ার, তাই না? আর সেটা কী হবে? ডিই হবে, কারণ এইটুকুনি পোর্শনের জন্য ইলেকট্রিক ফিল্ড। তাহলে ডিই সেটাকে আমি কি লিখবো? কে ইন্টু ডি কিউ বাই আর স্কোয়ার। ভ্যালুগুলোকে পুট করে ফেলো, তাহলে কী পাবে তুমি এখানটাতে? এখানে তুমি পাবে কে ইন্টু ডি কিউ মানে কত বলো? সিগমা ইন্টু ডিএস, পুট করে দাও। সিগমা ইন্টু ডিএস, সিগমা ইন্টু ডিএস ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা হয়ে গেল ফর ডি। আচ্ছা, যদি আমাকে বলে যে পুরোটার জন্য ইলেকট্রিক ফিল্ডকে বার করো, তাহলে কী লিখবো? ইন্টিগ্রেশন করবো আমি এখন, যেমন আগেরটাতে করেছিলাম। তাহলে ই মানে কত? ইন্টিগ্রেশন অফ ডি, তার মানে এইটার ইন্টিগ্রেশন, অর্থাৎ এইটার ইন্টিগ্রেশন করতে হবে। আর সেটাই হলো ইলেকট্রিক ফিল্ড। কার জন্য? ডিউ টু এরিয়াল চার্জ ডিস্ট্রিবিউশন। কে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে চলে আসবে, তো যথারীতি আমি কী পাবো? এইটা ই ইকুয়াল টু কে ইন্টু ইন্টিগ্রেশন সিগমা ডিএস বাই আর স্কোয়ার। বুঝতে পারলে প্রত্যেকের কনসেপ্টটা? হ্যাঁ, এই হলো জিনিস। লিখে ফেলো সেকেন্ড অপশনটাকে, মানে সেকেন্ড পয়েন্টটাকে লেখো, ডিউ টু সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, তারপর এই ফর্মুলা এটাকে লিখে নাও, তার পাশে এই ডায়াগ্রাম আর ইকুয়েশনটাকে লিখে নাও, ডেরিভেশনটা। তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আগে এটা লিখে নাও, তারপর হোমওয়ার্কটা আমি বলছি। ঝটপট লেখো। লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন ল্যামডা, এরিয়াল চার্জ ডিস্ট্রিবিউশন সিগমা, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন রো, তাই না? তিনটে হয়, ল্যামডা, সিগমা অ্যান্ড রো। হয়ে গেছে? কমপ্লিট? ঠিক আছে, এবার আমরা চলে আসছি ডিউ টু ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। তো ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কী হয় দেখো, যখন আমি বলবো ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, তার মানে কি? মনে করো যে তোমাকে একটা ভলিউম দেওয়া আছে, এই ভলিউমটা বিভিন্ন রকমের হতে পারে। আমাদের সিলেবাসের মধ্যে যদি কিছু থাকে সেটা হলো যে দুরকম সেট, একটা হলো কিউব আর একটা হলো স্ফেরিক্যাল। বুঝতে পারলে? কিউবিক্যাল অ্যান্ড স্ফেরিক্যাল। তো আমি দুটোর জন্যই দেখছি কীরকম কী হতে পারে। দেখো, ধরো এই একটা কিউব, আর এটা একটা স্ফিয়ার। এবারে এই যে কিউব অ্যান্ড স্ফিয়ার আছে, এদেরকে আমি ভিতর দিকে প্লাস চার্জে ভরিয়ে দিয়েছি, ঠিক আছে? মানে এটা ভেতরে পুরো প্লাস চার্জ দিয়ে ভরা আছে। যেমন এখানে হবে সেম জিনিস হবে ফর স্ফিয়ার অলসো, তাই না? প্লাস চার্জ দিয়ে ভরে আছে জিনিসটা ভিতর থেকে, কিন্তু ঠিক আছে, প্লাস চার্জে ভরে আছে। সেম ওই যে স্ফিয়ারটা আছে ওটাও প্লাস চার্জে ভরে আছে। এইভাবে এবারে তোমাকে বার করতে বলবে যে এদের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে। যথারীতি আবার সেই মাথায় কনফিউশন। আমি জানি পয়েন্ট চার্জ, এখানে অনেক চার্জ, তার মানে কি হবে? যে পয়েন্টে বার করতে বলবে সেই পয়েন্টে প্রত্যেকটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড অ্যাড হবে, রেজাল্টেন্ট ফিল্ডটাকে আমি ওখানে পাবো। সেম কনসেপ্ট লাগবে এখানটাতে, কিন্তু সেটাকে বার করতে গেলে আমরা এখানটাতে কী নেব? একটা স্মল এলিমেন্টকে নেব। স্মল এলিমেন্টকে যখন নেব আমি, সেই ক্ষেত্রে আমি স্মল এলিমেন্ট কিসের নেব? একটা লিনিয়ার ডিস্টেন্সের, নাকি একটা এরিয়ার, নাকি একটা ভলিউমের? কিসের স্মল এলিমেন্টকে নেব? ভলিউম। ভলিউম, বুঝতে পারলেন? ভলিউমের নেব। তো এখানে আমি কি করব? এখন একটা ভলিউমকে নিয়ে নিচ্ছি স্মল এলিমেন্টের। তো মনে করো যে এখানে একটা স্মল এলিমেন্টের ভলিউম আমি নিচ্ছি এখানটাতে। কিউব মানে স্মল এলিমেন্টটা কীরকম হবে? কিউবিক্যাল হবে।
তাহলে একটা স্মল এলিমেন্টের কিউবিক্যাল ভলিউম আমি নিয়ে নিলাম এখানটাতে, ঠিক আছে। এবং ওই স্মল এলিমেন্টের যে কিউবিক্যাল ভলিউমটাকে আমি এখানটাতে নিয়েছি, এর জন্য আমি কোনো একটা ডিস্টেন্স আর এখানটাতে ইলেকট্রিক ফিল্ডকে বার করব, কত হবে, বোঝা গেল? এই হলো জিনিস। সেম জিনিস যে যদি এটা টোটাল ভলিউম ভি হয়, টোটাল চার্জ ক্যাপিটাল কিউ হয়, তাহলে ভলিউম চার্জ ডেন্সিটি সেটা কত হবে বলো? কি হবে? রো কিউ বাই ভি, রো সমান কিউ বাই ভি হবে। তাহলে এর জন্য আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড বার করবো। সেম জিনিস তুমি দেখো, যদি স্ফিয়ারটার জন্য আমি বলি, ফর দিস স্ফিয়ার, এর জন্য স্মল এলিমেন্ট কীরকম হবে? স্ফেরিক্যাল এলিমেন্ট হবে একটা, এর জন্য কোনো একটা ডিস্টেন্স আর, এখানে আমাকে বার করতে হবে ইলেকট্রিক ফিল্ড কত, সেই ক্ষেত্রেও তাই জিনিস হবে। যদি এর ক্ষেত্রে টোটাল চার্জ কিউ অ্যান্ড ভলিউম তুমি ভি নাও, তাহলে তুমি বলতে পারো এর জন্য কত হবে? রোটা কিউ বাই ভি হবে। এবার আমি জাস্ট আমার কাজগুলো শুরু করে দিই এখানটাতে, যে যখন আমি একটা স্মল এলিমেন্টকে নিচ্ছি, এই স্মল এলিমেন্টের যে ভলিউম সেটাকে আমি ধরছি ডিভি, স্মল এলিমেন্টের ভলিউম ডিভি, এখানেও তাই ধরছি, স্মল এলিমেন্টের ভলিউম আমি ধরছি ডিভি। এখন এই ডিভির মধ্যে কত চার্জ থাকবে বলো? কত চার্জ থাকবে ডিভির মধ্যে? রো ইন্টু ডিভি। তাহলে ডি কিউ কত পাবো? রো ইন্টু ডিভি, দুজনার ক্ষেত্রে তাই আসবে, রো ইন্টু ডিভি আসবে। এখন আমি ডি কিউ পেয়ে গেছি, তাহলে যদি আমি ডি কিউ পেয়ে যাই, তাহলে আমি ডিই বার করতে পারি, মানে ওইটুকুনি পোর্শনের জন্য বা ওইটুকুনি ভলিউমের জন্য আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কত হবে? দ্যাট ইজ ইকুয়ালস টু কে ইন্টু ডি কিউ বাই কত? আর স্কোয়ার। এবার ভ্যালুগুলোকে পুট করো, কে কিউ ডি কিউ মানে কত ছিল? রো ইন্টু ডিভি, রো ইন্টু ডিভি ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমার কি দরকার? ই। ই মানে কি? ইন্টিগ্রেশন অফ ডিই। ইন্টিগ্রেশন অফ ডিই মানে কি? এই পুরোটার ইন্টিগ্রেশন। কে কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, কি পাবো আমি? কে ইন্টু ইন্টিগ্রেশন অফ রো ডিভি বাই আর স্কোয়ার। বুঝতে পারলে প্রত্যেকে জিনিসটা? হ্যাঁ, এই হলো জিনিস। এটা কিন্তু সার্কেল নয়, এটা হচ্ছে স্ফিয়ার। স্ফিয়ারের প্রজেকশন যখন 2D তে দেখবে তখন সেটা সার্কেল হয়ে যায়, স্ফিয়ার। তার মানে এই যে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, এটা 3D সিস্টেম, বুঝতে পারলে? যখন 3Dর মধ্যে কোথাও এরকমভাবে চার্জকে ডিস্ট্রিবিউট করা থাকবে তখন কী হবে? এখন যেটা আমি বলছিলাম যে 3D শেপ মানে তো অনেক রকম শেপ হতে পারে না, হতে পারে তোমাকে একটা এরকম টাইপের শেপ দিল 3D, এটা 3 ডাইমেনশনাল ভাবো এই জিনিসটাকে, এর মধ্যে কত হবে তুমি বার করতে পারবে না, কারণ এই সমস্ত উল্টোপাল্টা শেপ আমাদের নেই। আমাদের সিমেট্রিক্যাল, স্ফেরিক্যাল অ্যান্ড কিউবিক্যাল এই দুটোই আছে, বুঝতে পারলে? বাকি অন্য কোনো শেপ আমাদের মধ্যে নেই, আমাদের সেগুলো পড়তে হবে। বোঝা গেল? ঝটপট লিখে নাও এটাকে। এবার থার্ড নাম্বার, হ্যাঁ সিমেট্রিক্যাল স্ট্রাকচার, হ্যাঁ সিলিন্ডারের কোনগুলো ওইগুলো আছে। এবার দেখো সিলিন্ডারের জন্য ইলেকট্রিক ফিল্ড, সেটা এই সমস্ত জিনিস আমি বার করবো না, বুঝতে পারলে? গসিয়ান ল দিয়ে খুব ইজিলি হয়ে যাবে এগুলো। সিমেট্রিক্যাল বলতে ওটাই যে স্ফিয়ার আর কিউব, সিলিন্ডারটা তোমার খুব কমই জিজ্ঞেস করে, তবু সিলিন্ডারটা তুমি ধরে না যে তুমি বললে। আর একটা হচ্ছে কোনটা তো অলমোস্ট জিজ্ঞেসই করে না, কেবলমাত্র কখনো সখনো হতে পারে যে অ্যাডভান্সে কিংবা যেই মেন্সের খুব হার্ডার প্রবলেম, সেটা ছাড়া তুমি খুঁজে পাবে না। ইভেন অ্যাডভান্সের বাইরে তো এই কোয়েশ্চেন তুমি খুঁজেই পাবে না কোন জিনিসটা, কোনো চ্যাপ্টারে। খুব বড় জোর হলে ওই সেন্টার অফ মাসে কোয়েশ্চেন পেতে পারো কোনের, এছাড়া আর কোনো চ্যাপ্টারে কোন তো পাবে, সিলিন্ডার পেতে পারো, খুব সোজা সেটা। লিখে নাও ঝটপট এটাকে, থার্ড নাম্বারটা, ডিউ টু ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, ফর্মুলাটাকে লিখে নাও, পাশে এই জিনিসগুলোকে লিখে নাও, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, তার জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে। যখন আমাকে এটা বলে দেবে যে কোনো একটা পার্টিকুলার বডির ক্ষেত্রে বলে দেবে, নাম বলে দেবে, তার লেন্থ বলে দেবে, তখন জাস্ট ওই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাকে লোয়ার অ্যান্ড আপার লিমিটটাকে পুট করতে হবে, বুঝতে পারলে? তো ওটাই তোমাদের আমি হোমওয়ার্ক একটা দেবো, কে কে করতে পারো দেখবো জিনিসটাকে, না হলে আমি তো এমনি করাবোই ওটাকে। হয়ে গেছে? ঝটপট করো, ঝটপট করো। ভিতরের এলিমেন্টটা কিউবের ক্ষেত্রে কিন্তু ছোট কিউবিক্যাল এলিমেন্ট হবে, ঠিক আছে? আর স্ফিয়ারের ক্ষেত্রে স্ফেরিক্যাল এলিমেন্ট। ছোট এলিমেন্ট নেওয়াগুলোকে না তোমরা ইমাজিন করতে পারো এইভাবে, যে এই এলিমেন্টটাকে যখন তুমি জুম করবে, বড় করবে, তখন এই পুরো বড় একটা কিউবে পরিণত হবে। স্ফেরিক্যাল এলিমেন্ট জুম করবে মানে বড় করলে পুরো একটা স্ফিয়ারে পরিণত হবে।
বুঝতে পারলে? এগুলো এই কমপ্লিট এটা? ঠিক আছে, তো এই তিনটের মধ্যে কারোর কোনো ডাউট আছে তোমাকে বলো, বুঝতে পেরেছো কি পারো নি? তিনটে ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ডের এই যে ফর্মুলাগুলো আমি বললাম, কেন বললাম, কিভাবে হলো, এই কনসেপ্টটাকে ধরতে পারলে কি? মেন হলো এই কনসেপ্টটা, যে ডি এলিমেন্টকে ধরে, একটা ছোট এলিমেন্টকে ধরে আমি কিভাবে ইলেকট্রিক ফিল্ডটাকে ডিরাইভ করছি, এই পার্টটা বুঝতে পেরেছো? কারোর কোনো ডাউট আছে তিনটে সেটের জন্য? ঠিক আছে, তিনটে ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এবার তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হলো এটা লিখে নাও যে ফাইন্ড আউট দি ভ্যালু অফ electric field, find out the value of electric field due to a wire which is in which the charge is uniformly distributed at a point r, small r. তো একটা চার্জ ডিস্ট্রিবিউট করা একটা লাইন তোমাকে দেওয়া আছে, একটা ওয়্যার দেওয়া আছে, তার জন্য আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড তোমাকে বার করতে হবে এই ফর্মুলাকে ইউজ করে। বুঝতে পারলে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি এটা এমনি করাতাম, কিন্তু আগে তোমরা চেষ্টা করো যে কে পারো জিনিসটা, কারণ কনসেপ্ট এটাই। ফাইন্ড আউট দি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ ওয়্যার which is on which charge is uniformly distributed, ঠিক আছে? আর কোন পয়েন্টে বার করতে হবে না, at a distance small r from the wire, ঠিক আছে? আচ্ছা, ওয়্যারটাকে তুমি কিন্তু এরকমভাবে নেবে, ঠিক আছে? এরকমভাবে ওয়্যারটা আছে আর এইখানটা তোমাকে বার করতে হবে, বুঝতে পারলে? এটা হলো আর। এরকমভাবে কিন্তু নয় যে এই ওয়্যারটা আছে এইখানে তুমি বার করলে লাইনের উপর, এটা কিন্তু নয়, এইখানে বার করতে হবে, এই সিচুয়েশনে বার করতে হবে যে কত ইলেকট্রিক ফিল্ড হবে। বুঝতে পারলে? এটা তোমাদের কাজ থাকবে। লিখে নিয়েছো প্রত্যেকে হোমওয়ার্কটা? ঠিক আছে, দেখো হোমওয়ার্ক তোমরা পারলে কি পারলে না সেটা বড় কথা না। অনেকেই পারতে পারো, অনেকে নাও পারতে পারো, কোনো প্রবলেম নেই। না পারলে এমন নয় যে তোমাকে কেউ বলবে যে হ্যাঁ এখনই নীল ডাউনে বসে পড়ো, ওটাও না। ঘটনা হলো যে তুমি যদি চেষ্টাটা না করো, যে হোমওয়ার্কটা আমি দিলাম তুমি চেষ্টা করলে না, তুমি বাড়িতে একবার ট্রাই করোনি কিংবা কোনো বই খুলে চেষ্টাও করোনি ব্যাপারটা কীভাবে করা সম্ভব হতে পারে, এটা কিন্তু খারাপ জিনিস। ভুল করো কিন্তু চেষ্টা করো, 100% চেষ্টাকে পুরোপুরি করে নাও। যখন তুমি চেষ্টাটা করে ফেলবে তবুও পারলে না, তবে তুমি শিখতে পারবে। না হলে শুধু আমি বলবো তুমি শুনবে, এছাড়া কিছু রেজাল্ট পাবে। বুঝতে পারলে? দেখো, তো প্রত্যেকে যেন ট্রাই করবে, বুঝতে পারলে? ট্রাই না করে কিন্তু কেউ আসবে না। এবার আমরা চলে আসছি যে ইলেকট্রিক ফিল্ড লাইন। এবারে ইলেকট্রিক ফিল্ড লাইন যে জিনিসটা ছিল, এই ব্যাপারটা কি দেখো, এই ইলেকট্রিক ফিল্ড লাইন এই জিনিসটা আমাদেরকে ইলেকট্রিক ফিল্ড এই ব্যাপারটাকে ইমাজিন করতে সাহায্য করে খুব ভালো। বাস্তবে তুমি কোনো একটা চার্জকে যখন রাখবে তার চারিপাশ থেকে কোনো ইলেকট্রিক ফিল্ডকে দেখতে পাবে না, কখনোই দেখতে পাবে না, যে কারণে এটাকে ইমাজিনারি লাইন্সও বলা হয়। কিন্তু যখন এক্সপেরিমেন্ট দেখা হয় সেই ক্ষেত্রে বোঝা যায় যে না, এরকম কিছু আছে। কারণ এক্সপেরিমেন্টাল যখন আমি সেটআপকে দেখবো বা এক্সপেরিমেন্ট যখন আমি করব, সেই ক্ষেত্রে আমি ইলেকট্রিক ফিল্ড লাইনকে ড্র করতে পারবো, কিন্তু আমি নিজের চোখের সামনে কখনো ইলেকট্রিক ফিল্ড লাইন্সকে দেখতে পাবো। যেরকম ধরা কোনো কিছুর জন্য যে ইলেকট্রিক ফিল্ড তাকে আমরা দেখতে পাই না, কিন্তু তার এফেক্টটাকে একটা চার্জ রাখলে আমি ফিল করতে পারবো যে হ্যাঁ এর উপরে ফোর্স অ্যাক্ট করা হচ্ছে ওই ফিল্ডটার জন্য। আমি বলেছিলাম আগের দিনকে যে ফিল্ডকে, একজনের ফিল্ডকে অন্যজন ফিল করে অ্যাজ ফোর্স, এফ বলেছিলাম না? একজনের ফিল্ডকে অন্যজন ফিল করে অ্যাজ ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। যখন এই ইলেকট্রিক ফিল্ড ব্যাপারটাকে বোঝার চেষ্টা করা হচ্ছে আরও, যে কোন দিকে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা, একটা চার্জ সে কোন দিকে ফোর্স দিতে পারে, তখনই এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কনসেপ্টটা মাথার সামনে আসে। এটাকে প্রথম ফ্যারাডে ইন্ট্রোডিউসও করেছিল ফ্যারাডে, যে কারণে এই যে চ্যাপ্টারটা, এটাতে মাইকেল ফ্যারাডের একটা বিশাল অবদান। কারণ ইলেকট্রোস্ট্যাটিক্সের সমস্ত রকম এক্সপেরিমেন্টই বলতে গেলে বা সমস্ত রকম লজ তার অবদানের জন্যই তুমি পাচ্ছ। যথারীতি এই ব্যাপারটাকে ফ্যারাডে প্রথম দিয়েছিল এবং সে এটাকে বোঝাতে চেয়েছিল যে একটা প্লাস চার্জ বা মাইনাস চার্জ যদি থাকে
তার জন্য ইলেকট্রিক ফিল্ডটা কোন কোন দিকে হবে এবং কিভাবে সেটা কাজ করতে পারে, এটাকে বুঝতে গেলে আমাকে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ব্যাপারটা পড়তে হবে, যে ফিল্ড লাইনটা কী জিনিস। এই ফিল্ড লাইন আমাকে বলতে পারে, মানে বলে দেবে যে কেউ কোনো একটা চার্জকে ধাক্কা মারতে পারে মানে রিপেল করতে পারে, নাকি টানতে পারে মানে অ্যাট্রাক্ট করতে পারে। এটাও আমাকে ফিল্ড লাইন্স খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারে। কিছু প্রপার্টিজ আছে ফিল্ড লাইন্সের, সেগুলোকেও দেখবে। তো প্রথমে চলে এসো ইলেকট্রিক ফিল্ড লাইন্সের মধ্যে। দেখো, হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড লাইন্স? ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর অ্যান এক্সিলেন্ট ওয়ে অফ ভিজুয়ালাইজিং ইলেকট্রিক ফিল্ডস। যেটা আমি বললাম যে ইলেকট্রিক ফিল্ডকে দেখার জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্সকে ইউজ করব। তো ইলেকট্রিক ফিল্ড লাইন্সকে যদি বাস্তবে দেখতে চাই বা ইলেকট্রিক ফিল্ডকে আমরা বুঝতে চাই, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ইউজ আমাকে নিতে হবে, যেটা তুমি সব থেকে ভালোভাবে জিনিসটাকে বুঝতে পারবে। And they were first introduced by Michael Faraday himself. A field lines is drawn tangentially to the net at a point. বুঝতে পারলে? অর্থাৎ যখন কোনো একটা পয়েন্টের জন্য আমরা ফিল্ড লাইন্সকে ড্র করব, বুঝতে পারলে, যখনই কোনো একটা পয়েন্টে আমরা ফিল্ড লাইনকে ড্র করব কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে? ট্যানজেন্সিয়ালি। ব্যাপারটা বুঝতে অসুবিধা হতে পারে, জিনিসটাকে একটা ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবে। দেখো, ধরো একটা সার্কুলার মোশন আমি দেখাচ্ছি এখানটাতে। এই সার্কেলের মধ্যে একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলটা এটা সার্কুলার মোশন শো করছে, এরকমভাবে ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? এবার তুমি আমাকে বলো, যখন আমি বলছি যে এইখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে এই পার্টিকেলটা, এই পয়েন্টে তার ভেলোসিটি কোন দিকে হয় বলো? কোন দিকে হবে? ট্যানজেন্সিয়ালি নিচের দিকে, এই বরাবর হবে ভেলোসিটি। এই পয়েন্টে কোন দিকে হয়ে যাবে? এই দিকে। এই পয়েন্টে এই দিকে, এবং এরকমভাবেই হবে, মানে বিভিন্ন পয়েন্টে ওর ভেলোসিটি বিভিন্ন দিকে হবে। তো ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ক্ষেত্রেও এই ব্যাপারটাই হয়, যে যখন আমি একটা পার্টিকুলার পয়েন্টের কথা বলবো, সেই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে না, যদি একটা ইলেকট্রিক ফিল্ড এরকম টাইপের লুপ তৈরি করে থাকে, তো সেই ক্ষেত্রে তার যে কোনো পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? এরকম ট্যানজেন্সিয়ালি এই দিকে। নেট যে ইলেকট্রিক ফিল্ড তার ট্যানজেন্সিয়ালি হবে। ব্যাপারটা বুঝতে পারলে কি বলছি আমি? হ্যাঁ, বুঝতে পারলে কি পারলে না? ঠিক আছে, এটাকে পরে যখন আরো দেখবো ডায়াগ্রাম, একটুখানি পরে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো এবারে যেটা আমি বলছিলাম যে এটা ডিরেকশনটা কোন দিকে, যে কোনো পয়েন্টে না, নেট যে ইলেকট্রিক ফিল্ড তার ট্যানজেন্সিয়ালি হবে। Thus at any point the tangent to the electric field lines matches the direction of the electric field lines at that point, তাই না? অর্থাৎ কোনো একটা পয়েন্টে যখন তুমি ইলেকট্রিক ফিল্ড লাইনকে বার করবে, সেটা সেই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনকে আমাকে বলে দেবে, তাই না? কোনো পয়েন্টে যদি তুমি ইলেকট্রিক ফিল্ড লাইন্সকে এরকমভাবে পাও, তার মানে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? এই দিকে। বুঝতে পারলে? এটাই আমাকে এই পয়েন্টটা বলছে। সেকেন্ডলি, দ্য রিলেটিভ ডেন্সিটি অফ field lines around a point correspond to the relative strength of the electric field at that point. এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো, আমরা ইলেকট্রিক ফিল্ডে কি চাইছি? ইলেকট্রিক ফিল্ড থেকে আমরা এটাই চাইছি যে বিভিন্ন জায়গাতে ইলেকট্রিক ফিল্ডটাকে দেখতে চাইছি, তাই না? যেটাকে বাস্তবে ফিল করা যায়, যে ফোর্স দেখা যায়, আমরা বাস্তবে দেখতে চাইছি জিনিসটাকে, এবং দেখার জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ইউজ করছি। অর্থাৎ যেখানে বেশি ফোর্স, সেখানটাতে বেশি ফিল্ড থাকবে না কম ফিল্ড থাকবে বলো তো? যেখানে বেশি ফোর্স সেখানটাতে বেশি ফিল্ড থাকে। অর্থাৎ সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স তার নাম্বার কত হবে? বেশি হবে। বুঝতে পারলে? অর্থাৎ কোনো জায়গাতে যদি ইলেকট্রিক ফিল্ড লাইন্স অনেক ডেন্সলি থাকে, তার মানে সেখানটাতে ইলেকট্রিক ফোর্স খুব বেশি। যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স তার ডেন্সিটি অনেক কম হয়ে যাবে, মানে দুটো ফিল্ড লাইন্সের মধ্যে ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, যদি এরকম কেসটা হয়, তার মানে সেখানটাতে ইলেকট্রিক ফিল্ড কম, সেখানে ইলেকট্রিক ফোর্স সেটাও কম হবে। বুঝতে পারলে? এই হলো জিনিসটা। এটাই আমাকে এখানটাতে বলেছে যে ডেন্সিটি যখন হবে, রিলেটিভ ডেন্সিটি কোনো একটা পয়েন্টে ফিল্ড লাইন্সে, সেটা সেখানকার রিলেটিভ স্ট্রেংথকে বলে, মানে তার ম্যাগনিটিউডটা কত, সেখানটাতে ফোর্সের ম্যাগনিটিউড কত, মানে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড কত হবে, বেশি না কম। এই কারণে বলা হচ্ছে রিলেটিভ, মানে বেশি না কম, এইটা আমাকে বলবে। কখনই কিন্তু আমাকে এটা বলবে যে কত তার ফোর্সের ভ্যালু। বুঝতে পারলে? এটা বলবে যে তার ফোর্সটা বেশি আছে ওখানে নাকি কম আছে অন্য কোনো পয়েন্টের কারেসপন্ডিং। বুঝতে পারলে? এখানে রিলেটিভ টার্মটা ইউজ করা হয়েছে।
In other words, if you see more field lines in the vicinity of a point A as compared to point B, তার মানে কি বলতো, যদি আমি একটা A পয়েন্টে বেশি ফিল্ড লাইন্স দেখি পয়েন্ট B এর থেকে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি কোনখানে ইলেকট্রিক ফিল্ড বেশি আর কোনখানে ইলেকট্রিক ফিল্ড কম? বলো। যেখানে লাইন বেশি তাহলে এইটা অনুযায়ী কোনখানে হবে? এখানে বলেছে A তে বেশি আছে B এর থেকে, A তে বেশি আছে। এবং আমি A তে বেশি ফোর্স ফিল করব। কোন ফোর্স? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। কেন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পাচ্ছি? কারণ একটা চার্জ ওই ফিল্ডটা ক্রিয়েট করছে এবং একটা চার্জের ওপরে ওই ফোর্সটাকে আমি দেখতে পাচ্ছি বা ফিল করাতে পারছি। বুঝতে পারলে? এই হলো জিনিস। এবার আমরা চলে আসছি প্রপার্টিজ অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স। তার আগে ইলেকট্রিক ফিল্ড লাইন্সকে আবার দেখে নাও। ইলেকট্রিক ফিল্ড লাইন্স যখন প্লাস চার্জের জন্য বলা হয় সবসময় আউটওয়ার্ড হয় প্লাস চার্জের জন্য। বুঝতে পারলে? মানে সেন্ট্রিফিউগাল প্লাস চার্জের জন্য। দেখো বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো, তাই না? এরকমভাবে। এবং তুমি যদি লক্ষ্য করো তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ডটা বেরোলো কোনখান থেকে? এই সারফেস থেকে। এই যে ইলেকট্রিক ফিল্ডটা বেরোচ্ছে সেটা এই সারফেস থেকে বেরোচ্ছে। আচ্ছা, এই সারফেসের সাথে এই ইলেকট্রিক ফিল্ড লাইনের অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। এই সারফেসের সাথে এই ইলেকট্রিক ফিল্ডের অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। তার মানে যখনই ইলেকট্রিক ফিল্ড বেরোবে সেটা যেই সারফেস থেকে আমি ড্র করছি তার সাথে পারপেন্ডিকুলার। বুঝতে পারলে? ইলেকট্রিক ফিল্ড সেই চার্জের যে সারফেস থেকে আমি ড্র করছি সেই চার্জের সেই সারফেসের সাথে পারপেন্ডিকুলার হবে। বুঝা গেল? প্লাসের জন্য আউটওয়ার্ড, মাইনাস হলে কি হবে? ইনওয়ার্ড। দেখো ভেতর দিকে আসছে মানে সেন্ট্রিপিটাল। তো এটাকে তুমি বলতে পারো সেন্ট্রিফিউগাল, সেন্ট্রিফিউগাল। বা আরও ভালো হয় তোমার এরকমভাবে না লিখে ডাইভার্জিংভাবে লিখে দাও, তাহলে সুবিধা হয়। এই ওয়ার্ডটার সাথে তোমরা বেশি পরিচিত, ডাইভার্জিং। আর এর জন্য কনভার্জিং। কনভার্জিং, ডাইভার্জ মানে যখন একটা পয়েন্ট থেকে বেরিয়ে যায় চারিদিকে, কনভার্জ মানে যখন একটা পয়েন্ট এসে মিলিত হয়। বুঝতে পারলে? এটা হলো কনভার্জিং। এবার দেখো এখানে দেখা হয়েছে রিপালশন অ্যান্ড অ্যাট্রাকশনের ক্ষেত্রে কি হয়। সেই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কীরকমভাবে হবে যখন দুটো চার্জ রিপেল করবে, যখন দুটো চার্জ অ্যাট্রাক্ট করবে, সেই ক্ষেত্রে কী হবে। এদের কিন্তু একটা প্রপার্টি হয়, সেটা হলো যে এই দুটো ফিল্ড লাইন তারা কিন্তু কখনোই একে অন্যকে ইন্টারসেক্ট করবে না। মানে তুমি যদি এরকম ধরো তুমি ফিল্ড লাইনকে ড্র করো যে একটা চার্জ, তার জন্য সাপোজ এরকমভাবে ফিল্ড লাইনকে তুমি দেখালে, আর একটা চার্জ তার জন্য তুমি এরকমভাবে ফিল্ড লাইনকে দেখালে, এটা কিন্তু ভুল ছবি। কেন? তার কারণ হলো তুমি দুটো ফিল্ড লাইনকে এখানটাতে ইন্টারসেক্ট করিয়েছো। এটা হতে পারে না। বুঝতে পারলে? দুটো ফিল্ড লাইন কখনোই কিন্তু ইন্টারসেক্ট করতে পারে না। তারা সবসময় সেপারেটলি নিজেদের আইডেন্টিটিকে দেখাতে পারবে, কখনো কিন্তু ইন্টারসেক্ট তারা করবে না। বুঝতে পারলে? এগুলো ফিল্ড লাইনস একটা প্রপার্টি। এবার এখানে দেখো যে যখন দুটো চার্জ আছে, যেমন দ্বারা এখানে এটা দেখানো হয়েছে যে একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ, আর একটা পজিটিভ অ্যান্ড পজিটিভ। যেমন এখানে দেখানো হয়েছে দুটো পজিটিভ চার্জ, এই একটা পজিটিভ চার্জ, এই একটা পজিটিভ চার্জ, ঠিক আছে? আর একটা দেখানো হয়েছে এই একটা পজিটিভ চার্জ, দুখানা পজিটিভ চার্জ। এই যে দেখো যখন দুটো পজিটিভ চার্জকে তুমি পাশাপাশি নিয়ে এলে ওরা রিপালশন শো করবে, কারণ সেম চার্জ, লাইক চার্জ রিপেলস ইচ আদার, রিপালশন শো করবে। এবং যখন রিপালশন শো করবে চার্জ, তারা তো সবসময় তাদের চারিদিকে সেন্ট্রিফিউগালি ইলেকট্রিক ফিল্ড লাইন্সকে বার করছে, যদি আমি বুঝতে চাই ইলেকট্রিক ফিল্ডটাকে বা ফোর্সটাকে। তো যখনই দুটো চার্জের ফিল্ড লাইন্স পাশাপাশি আসবে তারা রিপালশন ফিল করবে এবং একে অন্যের থেকে দূরের দিকে চলে যাবে, তাই না? একে অন্যের থেকে দূরে সরে যাবে না তারা ফিল্ড লাইন্সগুলো। আরে হ্যাঁ কিনা বলো? সেটাই দেখো হচ্ছে। এই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স বাইরে বেরোচ্ছে, এর জন্য ফিল্ড লাইন্স বাইরে বেরোচ্ছে, কিন্তু একজন অন্যজনের থেকে দূরে সরে যাচ্ছে। দেখতে পাচ্ছ? এদের মধ্যে দেখো রিপালশন হয়েছে, তাই না? দূরে সরে যাচ্ছে চার্জ ফিল্ড লাইন্সগুলো। নর্মালি যদি একটা প্লাস চার্জকে তুমি ধরো নর্মালি, তার জন্য ফিল্ড লাইন্স কীরকম হয়? এরকম ধরা হয়। একটা প্লাস চার্জের জন্য কীরকম হবে? এরকম হবে না? চারিদিকে বেরোচ্ছে ফিল্ড লাইন্সগুলো। কিন্তু এখানে কি পেলে? এখানেও চারিদিকে বেরোচ্ছিল প্রত্যেকের জন্য। যেই মুহূর্তে পাশাপাশি এরা চলে এলো তখন রিপালশন শো করলো, এবং এদের মধ্যে রিপালশন হওয়ার জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কীরকম হচ্ছে? দূরের দিকে সরে যাচ্ছে একজন থেকে, তাই না? বুঝতে পারছো ছবিটাকে? ব্যাপারটা বুঝতে পারছো কি পারছো না? বুঝতে পারলে? এই হলো ছবি। হ্যাঁ কি বলছো? বুঝতে পেরেছো? ঠিক আছে।
তো দেখো এইটাকে তুমি দেখলে তুমি আরও ভালোভাবে ফোর্সটাকে ইমাজিন করতে পারছো, ফিল্ডটাকে ইমাজিন করতে পারছো চার্জের জন্য, বুঝতে পারলে? ওই কারণে আমার এই ফিল্ড লাইন্সটা দরকার। এখন ধরো এখনও অবধি মানে এই লেকচারটার আগেও অবধি আমরা ফোর্স দেখেছি, ফিল্ড দেখেছি, তাদের সম্বন্ধে যা শুনেছি আমরা বাস্তবে কিন্তু ওটাকে দেখতে পাইনি কখনো, তাই না? কখনই দেখতে পাইনি ফোর্স বা ফিল্ডকে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে বা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডকে। কিন্তু এখন আমি এই ফিল্ড লাইন্সের থ্রু একটা ইমাজিনেশন ক্রিয়েট করতে পারছি যে কী হচ্ছে, এর মধ্যে ফিল্ড লাইন্সগুলো দূরে সরে যাচ্ছে। তো আমি দেখে বলতে পারি যে আচ্ছা এইখানে এরকম ধর দুটো চার্জ এলো, রিপালশন করছে, এর ফিল্ড লাইন্স ওই দিকে চলে যাবে, এর ফিল্ড লাইন্স এই দিকে চলে যাবে। কেন এই দিকে চলে গেল? কারণ এই যে প্লাস চার্জ এটা একে রিপেল করছে, এর ফিল্ড লাইন্স একে রিপেল করাবো। তো আমি যখন দেখাবো তখন কীভাবে দেখাবো? যে দুজনের ফিল্ড লাইন্স দূরে সরে যাচ্ছে, এইভাবে দেখাবো। এবার যদি এটাকে তোমরা বুঝে গিয়ে থাকো তাহলে আমাকে একবার শর্ট করে বলে দাও যে এখানে দুটো পয়েন্টকে ড্র করছি, একটা হচ্ছে এই একটা পয়েন্ট, এটাকে আমি বলছি এ পয়েন্ট, একটাকে আমি বলছি এই পয়েন্টটা, এটাকে আমি বলছি বি পয়েন্ট। আমাকে বলো কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বেশি হবে, এ পয়েন্ট নাকি বি পয়েন্ট? এ পয়েন্ট। আর কেউ? এ পয়েন্টটা কেন বেশি হবে? অন্য কিছু লজিক বলো, ফিল্ড লাইন্সের কনসেপ্টে বলো, ফিল্ড লাইন্সের কনসেপ্টে আমরা একটু আগে পড়েছি। আর কেউ বলতে পারবে? আরেকজনকে আনসার দিলে জানো? ডেনসিটি বেশি, ডেনসিটি অফ রিলেটিভ ফিল্ড লাইন্স বেশি। এ পয়েন্টে আর বি পয়েন্টের মধ্যে তুমি কম্পেয়ার করো, এ পয়েন্টের মধ্যে যে দুটো ফিল্ড লাইন্সের মধ্যে যে গ্যাপ অনেক কম দেন বি পয়েন্টস। তার মানে এ পয়েন্টে ফিল্ড লাইন্সগুলো অনেক বেশি ডেন্সলি আছে, বি পয়েন্টে কম আছে তারা ডেন্সিটিটা তাদের। তার মানে হলো এটাই যে এইখানটাতে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড কত হবে? বেশি হবে, ওখানে কত হবে? কম হবে। আরে আমরা একটু আগে দেখলাম না এখানটাতে যে রিলেটিভ ডেন্সিটি অফ ফিল্ড লাইন্স অ্যারাউন্ড আ পয়েন্ট করেসপন্ডিং টু দ্য রিলেটিভ স্ট্রেংথ অফ দি ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্যাট পয়েন্ট, তাই না? একটা পয়েন্টের যা রিলেটিভ ডেন্সিটি অফ ফিল্ড লাইন্স হবে সেটা আমাকে এটা বোঝাবে যে সেই পয়েন্টে ফিল্ড লাইন্সটা বেশি না কম। বেশি ডেন্সিটি বেশি ফিল্ড, কম ডেন্সিটি কম ফিল্ড। বোঝা গেল? এই হলো জিনিস। তো ফিল্ড লাইন্স দেখে আমরা কত কিছু বলতে পারছি, তুমি দেখো। আর যেটা তুমি বলছিলে, একজন বলো না দূরত্ব কমে যাচ্ছে, সেটাও ঠিকঠাক আনসার, সেটা কিন্তু ভুল নয়। আমরা ফিল্ড লাইন্স মানে কি জানি? ফিল্ডের ফর্মুলা কত হয়? কে কিউ বাই আর স্কোয়ার। আর বাড়বে ফিল্ড কমে যাবে, এখানে তাই হচ্ছে, ডিস্টেন্স বেড়ে গেছে এখানটাতে, ফিল্ড কমে গেছে। ওটা ম্যাথামেটিক্যালি, তুমি কিন্তু ভুল কিছু বলো। আমি কি চাইছি? ফিল্ড লাইন্সটাকে দেখে বলতে, মানে অ্যাকর্ডিং টু ফিল্ড লাইন্স আমি এক্সপ্লেনেশনটা চাইছি, বুঝতে পারলে? সেটা কি? এইটা ডেন্সিটি দিয়ে আমাকে বলতে হবে। তো এটা তো চলে গেল অ্যাট্রাকশনের জন্য, এবার আসছে রিপালশনের জন্য। সরি, এটা গেল রিপালশনের জন্য, এবার অ্যাট্রাকশনের জন্য কী হবে দেখো। অ্যাট্রাকশনের জন্য এটা হয় যে প্লাস থেকে ফিল্ড লাইন্স বেরোবে, মাইনাসে এন্টার করবে, বুঝতে পারলে? প্লাস থেকে বেরোবে, মাইনাসে এন্টার করবে। কেউ বলতে পারবে যে কেন এটা হচ্ছে? স্যার প্লাস কোন প্লাস পয়েন্ট মানে একক ধনাত্মককে রিপিল করবে আর মাইনাস সেটাকে অ্যাট্রাকশন করবে, সেটা লোক যেটা প্লাস থেকে বেরিয়ে মাইনাস। হ্যাঁ, ওটা তো হবে। আর একটা, আর কিছু বলতে পারবে কেউ? কেন আমি প্লাস থেকে বার করলাম আর মাইনাসের মধ্যে এন্টার করালাম? বলতে পারবে কেউ? আর বলো বলো। আরে প্লাসের নেচারই তো হলো ডাইভার্জিং। প্লাস তো ফিল্ড লাইন্সকে বাইরে বার করে, ডাইভার্জিং নেচার। মাইনাস কি করে? কনভার্জিং, অ্যাকসেপ্ট করে, তাই না? তার মানে এখান থেকে প্লাস চার্জ ফিল্ড লাইন্সকে বাইরে বার করবে, মাইনাস চার্জ অ্যাকসেপ্ট করবে। কেন? নেচারটাই ওটা ওদের, বুঝতে পারলে? যে প্লাসের নেচার হলো যে বার করা ফিল্ড লাইন্সকে, মাইনাসের নেচার হলো অ্যাকসেপ্ট করা ফিল্ড লাইন্সকে, বুঝতে পারলে? সেই কারণে প্লাস থেকে ফিল্ড লাইন্স বেরোচ্ছে এবং এটা গিয়ে মাইনাসে এন্টার করছে, বুঝতে পারলে? এই হলো সিচুয়েশনটা। ক্লিয়ার সবার কাছে ব্যাপারটা? ফিল্ড লাইন্সের ব্যাপারটা, রিপালশন, অ্যাট্রাকশন, দুজনের জন্য ফিল্ড লাইন্স কীরকম হবে বুঝতে পারলে কি পারলে না বলো? হ্যাঁ, এই হলো জিনিস। তো যদি তোমরা এটা বুঝে গিয়ে থাকো, আমি 3টে পয়েন্ট আবার মার্ক করছি। একটা হচ্ছে এটা এ পয়েন্ট, একটা হচ্ছে এটা বি পয়েন্ট, একটা হচ্ছে এটা সি পয়েন্ট। ঠিক আছে? এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, 3টে পয়েন্টকে আমি মার্ক করলাম। তোমাকে বলতে হবে যে এদের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা কোনখানে বেশি হবে, কোনখানে কম হবে। ঠিক আছে? তোমরা ভেবে নাও একবার, আমি
অপশনসগুলোকে তোমাকে লিখে দিচ্ছি এখানটা, ঠিক আছে? অপশন এ, ই এ গ্রেটার দ্যান ই বি গ্রেটার দ্যান ই সি। অপশন বি, ই সি গ্রেটার দ্যান ই বি greater than E A. Option C, that is equals to E B is greater than E C and greater than E A. And option D, none. বলো কোনটা হবে? স্যার এবিসিটা আর একবার মার্ক করে দেবেন। এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, তিনটে পয়েন্ট A B C। বলো কোন অপশনটা হবে? এ বি সি, তিনটে পয়েন্ট মার্ক করা আছে, কোন অপশনটা তুমি বলবে? স্যার অপশন সি। অপশন সি। আর কেউ? বাকিরা বলো, বাকিরা আনসার দাও। ভুল বলতে পারো, ঠিক বলে তোমাকে মেডেল দেবে না, কিন্তু ভুল বলে তুমি শিখতে পারবে। অপশন ডি হবে স্যার। অপশন ডি হবে। আর অপশন ডি মানে বলছে নান। আচ্ছা, আর কেউ? অপশন ডি মনে হচ্ছে। অপশন ডি, নান। আর বাকিরা? অপশন এ হবে। আবার সেই কনসেপ্ট, যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডেনসিটি বেশি সেখানটাতে ইলেকট্রিক ফিল্ড বেশি। আমাকে ছবি থেকে বলো কোন পয়েন্টটাতে সব থেকে বেশি ডেনসিটি দেখতে পাচ্ছ তুমি ইলেকট্রিক ফিল্ড লাইন? স্যার বলছি যে এ পয়েন্টটা প্লাস প্লাসের ভিতরে, প্লাস চার্জের ভিতরে কি করে? ভিতরে তো ফিল্ড জিরো, বাইরে। মানে পিকচারটা কোথায় দেখাবেন? এই যে এইখানটাতে। ও আমি ভাবলাম ওটা ভিতরে ওই জন্য। না না না, দেখো যেহেতু এখানে আছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, দেখো সব থেকে বেশি ডেনসিটি এইখানটা, তাই না? এই যে এ পয়েন্টটাকে, এটাকে তুমি জুম করলে কিরকম দেখতে হবে? এরকম টাইপের পয়েন্টটা, এ পয়েন্টটা এরকম ধারাভাবে বেরোচ্ছে ফিল্ড লাইন্সগুলো, এবং খুব ডেনসিটি এখানে বেশি, অনেক বেশি ডেনসিটি এখানটাতে। তুমি ভেবে দেখো এখানটাতে কত ফিল্ড লাইন্স আছে, তাই না? তার মানে যদি আমি এইটাকে এ পয়েন্ট বলি, তার মানে এখানে ডেনসিটি অনেক বেশি হবে, অনেক বেশি ডেনসিটি। তাহলে ম্যাক্সিমাম ফিল্ড কোনখানে হবে? এতে হবে। তারপরে বি আর সি এর মধ্যে ডেনসিটি কোনখানে বেশি পাচ্ছ তুমি? বি আর সি এর মধ্যে বলো। বিতে, কারণ সিতে আমি দেখতেই পাচ্ছি যে দুটো ফিল্ড লাইন্সের মধ্যে প্রচুর গ্যাপ, তাহলে বিতে দেখতে পাচ্ছি ফিল্ড লাইনটা বেশি। তুমি কি বলবো যে ম্যাক্সিমাম কার জন্য হবে? এর পয়েন্টে হবে, মানে ই এ উইল বি গ্রেটার দ্যান ই বি, দ্যাট উইল বি গ্রেটার দ্যান ই সি। মিনিমাম কোথায়? সিতে। বুঝতে পারলে? এই ধরনের কোয়েশ্চেন এখন থেকে এই কারণে করাচ্ছি, কারণ আমরা পোটেনশিয়ালে দেখব যে যেখানে আমাকে এই ফিল্ড লাইন্স ড্র করে বলবে যে কোনখানে পোটেনশিয়াল বেশি হবে, কোনখানে কম হবে। ইভেন এই কোয়েশ্চেন নিট অ্যান্ড জেইতে জিজ্ঞেস করা হয়ে গেছে। বুঝতে পারলে? এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে যে ডেনসিটি বেশি মানে ফিল্ড বেশি, ফিল্ড বেশি মানে পোটেনশিয়াল কী হবে, যেটা তখন আমি পড়বো যখন আমরা পোটেনশিয়াল পড়বো, পোটেনশিয়াল এনার্জি পড়বো। বুঝতে পারলে? তো আগে থেকে এটাকে রেডি করতে শুরু করো, যেখানে ডেনসিটি বেশি ইলেকট্রিক ফিল্ড লাইন্সে সেখানে ফিল্ড বেশি। একদম মাথার মধ্যে এটাকে সেট করে নাও, যেখানে ডেনসিটি ফিল্ড লাইন্সের বেশি হবে সেখানে ফিল্ড বেশি হবে, যেখানে কম সেখানে কম হবে ফিল্ড। এবার মাথায় আবার কোশ্চেন আসা শুরু করেছে যে আচ্ছা যদি এরকম ধরা হয় যে একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, অবভিয়াসলি প্লাস চার্জ যদি আমি বলি যে +6 কুলম আর -5 কুলম, তাহলে ফিল্ড লাইন্স কোনখানে বেশি পাবো? +6-এ নাকি -5-এ? কোনখানে বেশি পাবো? +6-এ পাবো। যদি এরকম ধরা হতো যে -5 কুলম -6 কুলম, তাহলে তাহলে -6। কারেক্ট। মাইনাসটা আমাকে এটা বলছে যে ওটা নেগেটিভলি চার্জ, কতটা বেশি চার্জ আছে সেটা কে বলছে? তার মানটা। বুঝতে পারলে? তাহলে একটার মান হচ্ছে 5, অন্যটার হলো 6, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কোনখানে বেশি পাবে? 6-তে, তাই না? আরে মনে পড়ছে কি জিনিসগুলো? আমরা একটু আগে পড়লাম তো যে যেখানটাতে যার যত চার্জ বেশি হবে না তার ক্ষেত্রে ফিল্ড লাইন্স তত বেশি হবে। বুঝতে পারলে? তো -6 -5, এটা যে বললে, কে বললে যেন -5টা একটু? তুমি বললে। ইন্দ্রাণী নাকি তোমার নাম? হ্যাঁ তুমি বললে।
-5টা তুমি এই কারণে বলেছো যে -6 থেকে -5টা বড়, তাই না? তুমি ওই কারণে বলে যে -5টা, কিন্তু বাস্তবে তো তোমাকে দেখতে হবে যে মাইনাসটা কি, চার্জের নেচার, নেগেটিভলি চার্জ, মান কত, 6 কুলম্ব, বুঝতে পারলে? তার মানটা কত, 6, চার্জটা নেগেটিভলি আছে, তার মানে ফিল্ড লাইন্সকে বেশি দেবে, 6 কুলম্ব বেশি দেবে, বুঝতে পারলে? এবারে আবার দেখো কনসেপ্টে চলে এসো। ধরো তোমাকে আমি এটা বললাম যে একটা চার্জ তোমাকে দেওয়া আছে, দুখানা চার্জ আমি দিয়েছি, ঠিক আছে, দুটো চার্জ। যদি এটাকে তোমরা বুঝে গিয়ে থাকো তাহলে কিন্তু এটার আনসার তোমরা দিয়ে দেবে। দুটো চার্জ আছে, ঠিক আছে, একটা হচ্ছে এই চার্জটা, এটা হচ্ছে +6 কুলম্ব, আর এই একটা চার্জ আছে -6 কুলম্ব, ঠিক আছে। তো এই চার্জটা থেকে ফিল্ড লাইন্স যথারীতি বাইরের দিকে বেরোচ্ছে, চারিদিকে বাইরের দিকে বেরোবে। এই যে চার্জ, এখান থেকে ফিল্ড লাইন্স ভিতর দিকে ঢুকছে, ভিতর দিকে ঢুকছে। দেখো আমাকে একটা আনসার তোমরা প্রত্যেকে বলো, সেটা হলো যে এই যে চার্জটা আছে +6, এইখান থেকে 1 সেন্টিমিটার ডিস্টেন্স আমি নিচ্ছি, আর -6, এই -6 থেকেও আমি 1 সেন্টিমিটার ডিস্টেন্সকে নিচ্ছি, 1 সেন্টিমিটার, ঠিক আছে। -6 থেকে 1 সেন্টিমিটার, +6 সেখান থেকেও 1 সেন্টিমিটার। আমাকে বলো যে কোনখানে বেশি ফিল্ড লাইন্স থাকবে বা কোনখানে ফিল্ডটা বেশি হবে, +6 থেকে 1 সেন্টিমিটারে নাকি -6 থেকে 1 সেন্টিমিটারে, কোনখানে ফিল্ড বেশি পাবে? স্যার বলছি এটা কি পিকচার থেকে বলতে হবে নাকি মানে যে কোনো ভাবে 1 সেন্টিমিটার ধরো? তুমি আমাকে যে কোনোভাবে তুমি বলো, আগে আনসারটা আমাকে বলো। স্যার ইকুয়াল। আচ্ছা, আর কেউ? আর কেউ? স্যার ইকুয়াল। আরে ইকুয়ালি তো হবে, তাই না? ইন্দ্রাণী কি বুঝতে পেরেছো? দেখো ফিল্ডটা কার ওপর ডিপেন্ড করছে, চার্জের মানের ওপর, যেটা আমি আগেরটাতে বললাম একটু আগে। যখন আমি +6 কুলম্ব বলবো বা -6 কুলম্ব বলবো, দুটোর ক্ষেত্রে চার্জের নেচার আলাদা। তার মানে যখন আমি তার জন্য ফোর্স বা ফিল্ডকে ইমাজিন করব, সেটাকে ইমাজিন করার জন্য আমি কোনোটাতে ইনওয়ার্ড বা কনভার্জিং ফিল্ড লাইন্স ড্র করব, কোনোটাতে ডাইভার্জিং ড্র করব, কিন্তু তাদের জন্য যে ফিল্ডের ভ্যালু সেটা সেম হবে, সেম ডিস্টেন্সে, বুঝতে পারলে? একই দূরত্বে একই ফিল্ড লাইন তারা বা একই ফিল্ড তারা প্রডিউস করবে, বুঝতে পেরেছো? অর্থাৎ ফিল্ডের মানটা সেম হবে, হ্যাঁ ডিরেকশন সেটা উল্টো হবে। আর ডিরেকশন উল্টো হয় বলেই তো প্লাস চার্জকে রিপেল করে, মাইনাসকে অ্যাট্রাক্ট করে, মাইনাসকে রিপেল করে, প্লাসকে অ্যাট্রাক্ট করে। কেন করছে? তার কারণটা হলো এটাই যে তাদের ফিল্ড লাইন্সগুলো একটা থেকে ডাইভার্জিং বাইরে বেরোবে, একটাতে কনভার্জিং, কিন্তু ফিল্ডের মান সেটা সেম থাকবে, বোঝা গেল? তো সেম চার্জ, এটা কিন্তু কোনোভাবেই ফিল্ডের ভ্যালু কত হবে যে বেশি না কম, সেটা কিন্তু কোনোভাবেই প্লাস বা মাইনাস তার উপর কিন্তু ডিপেন্ড করছে না, বোঝা গেল? এই ক্লিয়ার সবার কাছে ব্যাপারটা? ঠিক আছে। তো এইগুলো কি বলতো, এগুলো খুব বেসিক কনসেপ্ট। যখন ফিল্ড লাইন্স আমরা সবাই পড়ে ফেলি, কিন্তু ফিল্ড লাইন্স জিনিসটাকে আমরা কখনো ফিল করতে পারি না যে হ্যাঁ জিনিসটা কী জিনিস, কেন আমরা পড়লাম ব্যাপারটাকে। অথচ যদি তুমি কোনো টপিককে ফিল না করতে পারো তাহলে তুমি সেই টপিকটাকে বুঝতে পারবে না, আর সেই ক্ষেত্রেই তোমার টপিকটা হার্ড হয়ে যাবে তোমার কাছে। কারণ দেখো আমি আগের দিনকে বলেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স থেকে ইলেকট্রোস্ট্যাটিক্স, এটার হার্ডকোর কনসেপ্টগুলো চালু হয়। কেন চালু হয় বলো তো? তার কারণ ফিল্ড আছে বলেই তো ফোর্স আছে, তাই না? ইলেকট্রোস্ট্যাটিক্স, যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে ফিল্ড না থাকতো তাহলে তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা আমি পেতাম না। তার মানে আমি ফিল্ডকে যদি বুঝে যাই আমি ফোর্সকেও বুঝতে পারবো, বুঝলে? এই কারণে এইখান থেকে কনসেপ্ট চালু হয়, এবং খুব ছোট ছোট কনসেপ্ট যেগুলো আমাদেরকে অনেক কঠিন কোয়েশ্চেনকে সলভ করিয়ে দেবে, খুব ইজিলি সলভ করিয়ে দেবে, বুঝতে পারলে? তো সেই কারণে কোনো চ্যাপ্টারের ডিটেল নলেজটা থাকা তোমাকে দরকার, একদম ক্লিয়ার কাট কনসেপ্ট। এবারে পরেরটাতে আমরা চলে আসছি, প্রপার্টিজ অফ দি ফিল্ড লাইন্স, সেটা কি জিনিস? তো ফিল্ড লাইন্সের প্রপার্টি কি, যেটা একটা তো আমি বলেইছি যে দে নেভার ইন্টারসেক্ট ইচ আদার, কখনই একজন অন্যকে ইন্টারসেক্ট করবে না, এবং তারা সবসময় সারফেসটার সাথে পারপেন্ডিকুলার থাকবে। দি ফিল্ড লাইন্স আর অলওয়েজ পারপেন্ডিকুলার টু দি সারফেস অফ দি চার্জ। নেক্সট, the magnitude of the charge and the number of the field lines both are proportional to each other। তার মানে কি, যেটা আমি বলেছিলাম একটু আগে, বেশি ম্যাগনিটিউড মানে বেশি ফিল্ড লাইন্স, কম ম্যাগনিটিউড মানে কি, কম ফিল্ড লাইন্স। মনে পড়ছে জিনিসটা একটু আগে বললাম? হ্যাঁ, -5 -6, 6 এর মানটা বেশি,
ফিল্ড লাইন্স বেশি হবে। কোন দিকে? ইনওয়ার্ড কি আউটওয়ার্ড? কোন দিকে? ইনওয়ার্ড। কেন? মাইনাস চার্জ। এই মাইনাসটা আমাকে কি বলছে? ওই ফিল্ড লাইন্সের ডিরেকশনটা। কিন্তু নাম্বারটা কত হবে সেটা ডিপেন্ড করছে 6 আছে না 5 আছে। 5 আছে মানে কম ফিল্ড লাইন্স, কার তুলনায়? 6 এর তুলনায়। বুঝতে পারলে? তো ম্যাগনিটিউডটা ওই কারণে প্রপোর্শন হচ্ছে তার ফিল্ড লাইন্সের সাথে, নাম্বারের সাথে। নেক্সট, the start point of the field lines is at positive charge and end at the negative charge. তো যথারীতি ফিল্ড লাইন্স বেরোবে পজিটিভ থেকে এবং এন্ড হবে নেগেটিভ। তুমি বলতে পারো আশেপাশে নেগেটিভ চার্জ কোথায় আছে, যেখানেই নেগেটিভ চার্জ কেউ পাবে সেখানেই এন্টার করে নেবে, না হলে ইনফাইনাইট অবধি তারা বেরিয়ে যাবে ফিল্ড লাইন্সগুলো। বুঝতে পারলো? হতে পারে যে কোথাও নেগেটিভ কেসে পেলো না, তাহলে সে ইনফাইনাইটলি এরকম ছড়িয়ে থাকবে, কিন্তু জেনারেলি ওটা সম্ভব হয় না, কারণ বাস্তবে অনেক চার্জই আমাদের সারাউন্ডিংয়ে থাকে। তো সেই ক্ষেত্রে একটা পজিটিভ থেকে যদি ফিল্ড লাইন্স বেরোয় তো অবভিয়াসলি নেগেটিভে এন্টার সে করবে কোথাও না কোথাও গিয়ে। হতে পারে তার স্ট্রেংথটা কম হয়ে যাবে, সেখানটাতে অনেক কম হবে, কারণ আরটা অনেক বেশি হয়ে যাবে, তো KQ/R² ভ্যালু কম হয়ে যাবে। নেক্সট, ফর দি ফিল্ড লাইন্স টু ইদার স্টার্ট অর এন্ড অ্যাট ইনফাইনাইট। বুঝতে পারলে? তো আমি বললাম যে ফিল্ড লাইন্স একটা কোনো জায়গা থেকে স্টার্ট হবে কিন্তু ইনফাইনাইটে সে শেষ হতে পারে। আর সিঙ্গেল চার্জ মাস্ট বি ইউজড, যেটা আমি এক্ষুনি বললাম যে একটা সিঙ্গেল চার্জের জন্য একটা ফিল্ড লাইন্স একটা পয়েন্ট থেকে স্টার্ট হবে এবং ইনফাইনাইটে গিয়ে এন্ড হবে। বুঝতে পারলে? ইনফাইনাইটে এন্ড হওয়া মানে কি? যে তার ফিল্ড লাইন্স অলমোস্ট ইকুয়ালস টু 0 হয়ে গেছে তখন, কারণ আর এর ভ্যালু প্রচুর বেশি হয়ে গেছে। আর এর ভ্যালু এতই বেশি যে তার ভ্যালুটা তুমি পয়েন্টে পাবে, তাই না? তুমি ভাবো না KQ/R² ফিল্ডের ফর্মুলা, এটাকে তুমি অনেক বাড়িয়ে দাও, প্রচুর বাড়াও। সাপোজ তুমি 1000 করে ফেলতে পারো সেন্টিমিটার, তাহলে এর যে ভ্যালু, টোটাল ভ্যালু, সেটা তো অনেক কমে যাবে, তাই না? অনেক কমে যাবে মানে তুমি ভেবে দেখো 0.0 সামথিং, মানে 0.000 সামথিং এরকম কিছু চলে আসতে পারে। 1000 নিলে 0.00 সামথিং চলে আসবে, 000 সামথিং। আরও বেশি নাও, আরও বেশি পয়েন্টের পর যাবে, মানে জিরোর সংখ্যা আরও পয়েন্টের পর বাড়তে থাকবে, মানে যে ভ্যালুটা তুমি পাবে ইলেকট্রিক বিলে সেটা নেক্সট টু নেগলিজিবল হয়ে যাবে। বুঝতে পারলে? সেটা এখানেতে বলা হচ্ছে। এই প্রপার্টিগুলোকে বুঝতে পারলে প্রত্যেকে, ফিল্ড লাইন্সের প্রপার্টি। তুমি ঝটপট করে সমস্ত জিনিসগুলোকে লিখে নাও এবং ড্র করে নাও। চলো, প্লাসের ছবিটার নিচে লিখে নেবে ডাইভার্জিং, মাইনাসের ছবিটার নিচে লিখে নেবে কনভার্জিং। ঠিক আছে? আমি একবার এগুলো লিখে দিচ্ছি তবুও। এটা হচ্ছে ডাইভার্জিং, এটা হচ্ছে কনভার্জিং। এই যেটা আছে এই ডায়াগ্রামটা, এটা হচ্ছে ফর অ্যাট্রাকশন, সরি ফর রিপালশন, আর এটা হচ্ছে অ্যাট্রাকশন। চার্জগুলোকে মার্ক করে না এখানটা ভালো করে। চলো লিখে নাও, ঝটপট লেখো, স্পিডে হাত চালাবে, লেখার কাজ স্পিডে করো। তোমরা কম্পিটিটিভের জন্য কোনো বই কি এমসিকিউ ফলো করো এক্সট্রা? কেউই করো না এমসিকিউর জন্য? আচ্ছা দেখো, বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন রকম জিনিস থাকে, তো আমরা ক্লাসের মধ্যে লিখতে থাকবো কিন্তু প্রত্যেকে, ঠিক আছে? ক্লাসের মধ্যে আমরা সমস্ত পসিবল টাইপস অফ কোয়েশ্চেন্স আমরা করে ফেলবো, যেরকম টাইপস আর কি আসতে পারে ম্যাক্সিমামটা।
ক্লাসের মাঝখানে একটুখানি মডারেট লেভেলের কোয়েশ্চেনগুলো থাকবে এবং ক্লাস যখন শেষ হয়ে যাবে, পুরো ইলেকট্রোস্ট্যাটিক শেষ হয়ে গেল, তখন একটুখানি হার্ডার প্রবলেমসের দিকে আমরা মাথা ঘামাবো, কারণ তখন তোমরা পুরো চ্যাপ্টারের কনসেপ্টটা সমস্ত রকমভাবে জেনে যাবে, যাতে করে পুরোপুরি 100% তুমি এফিসিয়েন্সিতে ভাবতে পারো। সেই কারণে চ্যাপ্টারের শেষে আমরা হার্ডার প্রবলেমস করবো, মানে যেগুলো খুব কঠিন কোয়েশ্চেন তোমাদের মনে হতে পারে। বাস্তবে কঠিন বলে কিছুই হয় না, পারলেই কঠিন, না পারলে মানে পারলেই সোজা, না পারলেই কঠিন। তো একটা জিনিস করতে পারো যে মেডিকেলের জন্য কে কে আছো যারা নিটের জন্য প্রিপারেশন করছো, আর নিটের ইচ্ছা তাদের ডাক্তার হবে, কারা কারা আছো এখানে? তুমি আছো, আর আর আচ্ছা, বাকিরা কি সবাই ইঞ্জিনিয়ারিং এর জন্য নাকি? সবাই ইঞ্জিনিয়ারিং। তো একটা কাজ করতে পারো, যারা যারা যেই মেন্সের জন্য করছো বা ডাব্লিউবি যেইর জন্য বা অ্যাডভান্স, আর যারা যারা নিটের জন্য করছো, এক্সট্রা বই যদি কিছু কিনতে হয় সেটা কিনে নেবে একটা, সেটা পাওয়া যায় মার্কেটে, প্রিভিয়াস 33 ইয়ার্সের পাওয়া যায়, চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনের সলিউশন, বিভিন্ন পাবলিকেশন আছে, প্রচুর পাবলিকেশন এগুলো প্রকাশ করে। ওই বই একটা কিনে নেবে, ওখানে সলিউশনস অনেক থাকে, না বুঝতে পারলে আমাকে বলবে। এবং যদি প্র্যাকটিস করতে হয় তো ওই বই থেকে প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ার সলভ করো খুব ভালোভাবে, যেন ওর একটা কোয়েশ্চেনও কারো ডাউট না থাকে, প্রিভিয়াস ইয়ার যেন সব কোয়েশ্চেন তুমি করতে পারো, বুঝতে পারলে? যখন ইলেকট্রোস্ট্যাটিক হয়ে যাবে তখন এমনিতে আমি নিজেও কিছু প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন এখানটাতে করাবো, বুঝতে পারলে? তাতে অনেক তোমাদের হেল্প হয়ে যাবে, মানে যেগুলো আর কি করাবো বলতে যেগুলো আটকাতে পারে সেইগুলো করাবো, যেগুলো তোমরা মনে হয় যে পারবে সেই টাইপের কোয়েশ্চেন আমি করাবো না, প্রিভিয়াস ইয়ার্সে যেগুলো আটকায় সেইগুলো করাবো, তখন একটা রিকল হয়ে যাবে জিনিসগুলো। আর বাকি কপির যা যা কোয়েশ্চেন হবে সেগুলো কিন্তু পুরো তুখোরভাবে রেডি করে রাখবে, মানে সেখানকার কোয়েশ্চেন সেখানকার কনসেপ্ট যেন জীবনে না আটকায়। এখানে সমস্ত টাইপ তোমরা পেয়ে যাবে, আমি করিয়ে দেবো। বই বলতে এক্সট্রা ওইটা করতে পারো, ওটা এখন থেকে স্টার্ট করে দাও, সময়টা অনেকটা পাবে, আস্তে আস্তে চ্যাপ্টার শেষ হবে, তোমার প্রিভিয়াস ইয়ার্সও সেই চ্যাপ্টারে শেষ হয়ে যাবে আস্তে আস্তে। হয়ে গেছে লেখা? ঠিক আছে। আচ্ছা, কেউ যেন সেই স্ক্রিনশট তুলে বসে থেকো না যে পরে লিখবো, এখানে টাইম দিচ্ছি এখানে লেখো, এই কারণে কারণ স্ক্রিনশট তুলে আলটিমেটলি পরে তোমরা কেউ লিখবে না, আলটিমেটলি এখানটাতে লিখলে তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে জিনিসগুলো একবার, বুঝতে পারলো? ওই কারণে তাহলে আমি মিটিয়ে দিলাম এটাকে, ঠিক আছে? চলো এবারে পরেরটাতে চলে আসছি আমরা। তো ফিল লাইন্স আমরা প্রপার্টিগুলোকে দেখে নিই, তারা ইন্টারসেক্ট কখনো করবে না সমস্ত কিছু। এবারে আসছি আমরা ইলেকট্রিক ফ্লাক্স এই পার্টটাতে। ইলেকট্রিক ফ্লাক্সটা কি জিনিস দেখো, ইলেকট্রিক ফ্লাক্স হলো যে যখন ইলেকট্রিক ফিল্ড লাইন্স এরকমভাবে একটা চার্জ থেকে বেরোচ্ছে, ইদার বেরোচ্ছে বা এন্টার করছে, যে কোনো একটা হচ্ছে, যখন এই কাজটা হচ্ছে, হতে পারে সামনে কোনো একটা সারফেসের থ্রু সেটা পাস করছে, হতেই পারে, তাই না? তো যখন একটা কোনো সারফেসের থ্রু ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাস করবে, তো ইউনিট সারফেসে কত ফিল্ড পাস করলো, কত ফিল্ড লাইন্স পাস করছে, সেটাকে বলা হয় ইলেকট্রিক ফ্লাক্স, বুঝতে পারলে? যে একটা সারফেস তার মধ্যে দিয়ে কতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাস করছে, তাকে আমি বলবো ইলেকট্রিক ফ্লাক্স। যদি ইলেকট্রিক ফিল্ড লাইন্স পেনিট্রেট না করে যায় কোনো সারফেসকে, তাহলে কিন্তু ইলেকট্রিক ফিল্ড লাইন পাবে না, জিরো হয়ে যায়, ইলেকট্রিক ফ্লাক্স পাবে না, সেটা জিরো হয়ে যাবে। তো ইলেকট্রিক ফ্লাক্স পেতে গেলে মিনিমাম রিকোয়ারমেন্ট হলো যে তাকে সারফেসটাকে পেনিট্রেট করে তার থ্রু পাস করতে হবে। দেখো একটা ডায়াগ্রাম এখানে দেখানো আছে, ধরো এই যে ডায়াগ্রামটা, একটা সারফেস। এবার দেখো ইলেকট্রিক ফিল্ডগুলো এরকমভাবে আসছে, ফিল্ড লাইন্সগুলোকে আমি দেখিয়েছি, মানে ইলেকট্রিক ফিল্ড এইদিকে, এই যে ফিল্ড লাইন্সগুলো আছে, এই ফিল্ড লাইন্সগুলো এই যে সারফেসটা আছে এটাকে দেখো পেনিট্রেট করে এই দিক দিয়ে ঢুকেছে এবং এই সাইড দিয়ে বেরিয়ে গেছে তারা, তাই না? এটা হলো সিচুয়েশন। তো যেহেতু এইটা হচ্ছে, এটা এইখানটাতে কিন্তু আমি কোনো ফ্লাক্স পাবো। যদি এরকম ধরা হতো যে ফিল্ড লাইন্স যেগুলো আছে সেইগুলো পেনিট্রেট না করে স্পর্শক বরাবর এরকমভাবে বেরিয়ে যেত, এইভাবে বেরিয়ে যেত ফিল্ড লাইন্সগুলো, তাহলে কিন্তু ফ্লাক্স, যেটাকে ফাই দিয়ে বলা হয়, সেটা জিরো হয়ে যেত, বুঝতে পারলে? কেন হতো সেটা ম্যাথামেটিক্যালি যখন দেখবো তখন বুঝতে পারবো যে কেন হতো। ফ্লাক্স ব্যাপারটা এই জিনিসটা, ফ্লাক্সটা বুঝতে পারলে কী জিনিস তার মানে? ফ্লাক্স হলো যে যখন ইলেকট্রিক ফিল্ড একটা সারফেসের থ্রু পাস করছে, তো একটা ইউনিট সারফেসের থ্রু কতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাস করলো, তাকে বলা হয় ইলেকট্রিক ফ্লাক্স। বোঝা গেল ইলেকট্রিক ফ্লাক্স কী জিনিস? তাই বুঝতে পেরেছো?
হ্যাঁ, এবারে এই ইলেকট্রিক ফ্লাক্সের কনসেপ্টটা এতটাই ভালো কনসেপ্ট না, যেটা দিয়ে আমরা যে কোনো বডির ওপরে ইলেকট্রিক ফিল্ড কত হবে তার জন্য, যে কোনো ডিস্ট্রিবিউশনের জন্য ইজিলি বার করা যায়। এটার জন্য গসেস লকে অ্যাপ্লাই করতে হবে, যে গসেস ল দিয়ে সেটাকে অ্যাপ্লাই আমাকে করতে হবে ব্যাপারটা। তো ফ্লাক্স জিনিসটাকে বুঝে নাও, জিনিসটা কি। ইট ইজ দ্য, কোথায় গেল, লেট আস ইমাজিন the flow of water with a velocity v in a pipe in a fixed direction, say to the right. তো এটাকে এরকমভাবে দেখানো হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড লাইনটাকে একটা পাইপের মধ্যে দিয়ে জল ফ্লো করছে এবং সেই জলটা মনে করো ডান দিকে ফ্লো করছে, এবং ওই কনসেপ্টটার উপর বেস করে ওই ধারণাটাকে দেখিয়ে এই ফ্লাক্সের কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করানো হচ্ছে। দেখো তো কী হচ্ছে, যে প্রথমে মনে করো যে একটা জলের পাইপের মধ্যে জলটা ফ্লো করছে, ডান দিকে ফ্লো করছে। এবার আমরা কি করলাম, যে এই যে পাইপটা আছে এই পাইপটার মধ্যে একটা ক্রস সেকশন নিলাম ডিএস, ঠিক আছে, ডিএস নিলাম একটা ক্রস সেকশন। যদি আমি পাইপটাকে আঁকি, এরকম একটা পাইপ ধরো, সাপোজ মনে করো যে এটা হলো পাইপটা, ঠিক আছে, এটা হলো পাইপটা যেটা থ্রু জলটা ফ্লো করছে, এগুলো জলটা, এর একটা ক্রস সেকশনকে তুমি নিয়ে নাও, এই হলো ক্রস সেকশনটা, ঠিক আছে, পুরো ক্রস সেকশন এটা। আমি কি নিলাম, ছোট ক্রস সেকশন, এই ছোট ক্রস সেকশন এইটাকে, এই যে ক্রস সেকশন এটাকে আমি বলছি কি ডিএস। এই ক্রস সেকশনের এরিয়া কত, ডিএস, বুঝতে পারলে। পুরো ক্রস সেকশনটা কোনটা, এইটা হলো পুরো ক্রস সেকশন, ছোট ক্রস সেকশনটা এলিমেন্ট কত হবে, ডিএস। আচ্ছা, ডিএস ক্রস সেকশন, বুঝতে পারলে। তো এবারে যেটা হচ্ছে যে এই যে ডিএস ক্রস সেকশনটা আছে এর মধ্যে দিয়ে দ্য ভলিউমেট্রিক ফ্লো অফ দ্য লিকুইড ক্রসিং দ্যাট প্লেন নর্মাল টু দি ফ্লো ক্যান বি গিভেন অ্যাজ কত হবে, ভি ইন্টু ডিএস। দেখো ইউনিট টাইমে এই যে ক্রস সেকশনটা আছে এর মধ্যে কতটা ভলিউমের লিকুইড পাস করবে বলো তো, না এইটার যে এরিয়া ইনটু লেন্থ, মানে কতটা ইউনিট টাইমে জল এখান থেকে বেরোচ্ছে, তো ইউনিট টাইমে কত হবে লেন্থটা, ভি ইন্টু টি। টি যদি 1 হয় তাহলে কী হবে, ভি, লেন্থ পেয়ে গেলাম, ইন্টু এরিয়া কত, ডিএস, তাহলে কতটা ভলিউম হবে, ভি ইন্টু ডিএস। এটা বুঝতে পারলে প্রত্যেকে, ভলিউমটা, জলের ভলিউমটা কত হবে, ভি ইন্টু ডিএস হবে, বুঝতে পারলে কি, ভি ইন্টু ডিএস হবে। So when the plane is normal to the flow, প্লেনটা হলো ফ্লোটার সাথে নর্মাল, যেমন এখন দেখতে পাচ্ছ ফ্লোটা হচ্ছে এইদিকে, প্লেনটা এরকমভাবে নর্মাল পারপেন্ডিকুলার, আর ফ্লোটা হচ্ছে এইদিকে নর্মাল টু দি প্লেন। তো when it is normal to the plane, then normal to the plane is, আচ্ছা কোথায় গেল ওটা বলছিলাম, হ্যাঁ, যখন প্লেনটা নর্মাল টু দি প্লেন সেই ক্ষেত্রে আমরা বলছিলাম কত, ভি ইন্টু ডিএস। এবারে যদি এটা হয় যে if the plane is not normal to the flow of the liquid and it is inclined at an angle theta, যেমন এখানটা দেখানো হয়েছে যে যদি এই প্লেনটা পারপেন্ডিকুলারলি বা এই ফ্লোর সাথে নর্মাল না থাকতো, একটা কোনো অ্যাঙ্গেল থিটায় থাকতো, সেটা হতে পারে এই দিকে হেলে আছে সারফেসটা বা এই দিকে হেলে আছে, কিন্তু থিটা অ্যাঙ্গেল আছে কার সাথে, যদি এই দিকে ফ্লো হয় তার মানে ইদার এই সারফেসটাকে আমি এরকমভাবে ভাবতে পারি অথবা এরকমভাবেও ভাবতে পারি, তো দুটো ক্ষেত্রেই একটা অ্যাঙ্গেলে ওরা ইনক্লাইন করা আছে, তাই না, এই থিটা অ্যাঙ্গেল, বা এই দিকে এরকমভাবে থিটা অ্যাঙ্গেল, বুঝতে পারলে, এটা কোনো অ্যাঙ্গেলে ইনক্লাইন করা আছে। যদি এরকম দ্বারা কেস হয় তাহলে টোটাল ভলিউম অফ দ্য লিকুইড ক্রসিং পার ইউনিট প্লেন পার ইউনিট টাইম ইজ গিভেন অ্যাজ ভি ডিএস কস থিটা, বুঝতে পারলে। তাহলে এই যদি থিটা অ্যাঙ্গেলে থাকে তো তাহলে এইটা থ্রু কত লিকুইড ফ্লো করবে, আগে করছিল কত, ভি ডিএস, এখন কত করবে, তার কস কম্পোনেন্টটা মানে কস থিটা, ভি ডিএস কস থিটা ফ্লো করবে এখন তার মধ্যে দিয়ে, বুঝতে পারলে। কোথায় গেল, এই যে ভি ডিএস কস থিটা, হিয়ার ডিএস কস থিটা ইজ দ্য প্রজেক্টেড এরিয়া ইন দ্য প্লেন পারপেন্ডিকুলার টু দি ফ্লো অফ দি লিকুইড। এর মানে কি, এর মানে হচ্ছে এই যে ডিএস কস থিটা এটা কি, এটা হলো যে পারপেন্ডিকুলার যে প্লেনটা আমি দেখছিলাম, কিংবা এই যে প্লেনটা, এই প্লেনটারই এই পারপেন্ডিকুলার প্লেনের অ্যাকর্ডিং প্রজেকশন, বুঝতে পারলে। তার মানে আমি এই ইনক্লাইন প্লেনটার অ্যানালোগাস বার করলাম পারপেন্ডিকুলার প্লেনের মতো, যে যদি এটা এখন এটা থ্রু যা ফ্লো করছে যদি এটা পারপেন্ডিকুলার হতো তাহলে কত ফ্লো করতো, সেটা হলো ভিডিএস কস থিটা, বুঝতে পারলে। এই কনসেপ্টটা ইলেকট্রিক ফ্লাক্সে ইউজ করা হয়, বুঝতে পারলে। এই যে ইলেকট্রিক ফিল্ডের ফ্লো এটা জলের ফ্লোর মতো, যে ইলেকট্রিক ফিল্ড সবসময় হায়ার ফিল্ড থেকে লোয়ার ফিল্ডের দিকে যাবে, হায়ার চার্জের থেকে লোয়ার চার্জের দিকে যাবে, কিংবা আরও ঠিকঠাক করে বলতে গেলে তোমার প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে যাবে, এবং এর যে ফ্লোটা হচ্ছে জলের যেরকম ফ্লো হয় সেম টাইপেরই জিনিসটা এখানটাতেও ঘটে।
এক জায়গা থেকে অন্য জায়গায় সেটা ফ্লো করে চলে যাচ্ছে। একটা সারফেস যদি আমি ইমাজিন করি পাইপের মধ্যে, সেই সারফেসটাকে জলটা পেনিট্রেট করে সবসময় যাচ্ছে, তাই না? একটা হলো সারফেস সবসময় থাকছে এরকম ধারা করে অনেক কটা, তাকে পেনিট্রেট করে জলগুলো বয়ে যাচ্ছে। এখানেও তাই হয়, ইলেকট্রিক ফিল্ড যখন যাচ্ছে আমি যে কোনো সারফেসকে সেখানে ইমাজিন করতে পারি, তার থ্রু সেটা পাস করে যাচ্ছে। তো যখন এই জিনিসটা হবে, এই জিনিসটাকে আমরা বলি যে ইলেকট্রিক ফ্লাক্স। এটা এই কারণে বলা, তার কারণটা হলো যে তোমাদের ডিরেক্টলি কোনো রকমভাবে কাজে লাগবে না এই ভিডিএস প্রসিডের ব্যাপারগুলো, ওটা জলের ফ্লোর জন্য। ওটা ওই আমরা 11-এর যে ফ্লুইডের চ্যাপ্টারটা পড়েছিলাম ওখানে এই জিনিসগুলো কাজে লাগে। এখানে এই কারণে বলা, তার কারণটা হলো এটাই যে আমরা দুজনের ফ্লোর মধ্যে যাতে একটা অ্যানালোগাস বিহেভিয়ার দেখতে পাই, তাহলে আমার ইমাজিন করতে সুবিধা হবে। বুঝতে পারলে? যেমন ধরো জলটা ফ্লো করছে, এখানে সেই জিনিসটাই করছে আলটিমেটলি। ব্যাপারটা বুঝতে পারলে প্রত্যেকে, যেটা আমি এখানটাতে বললাম? হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবারে দেখো এবারে এই যে ইলেকট্রিক ফ্লাক্সটা আছে, এই ইলেকট্রিক ফ্লাক্সটাকে আমরা ক্যালকুলেশন যখন করব তখন কীভাবে করবো? দেখো, এটাকে দুভাবে ক্যালকুলেশন করা হয়। একটা হলো ফর ওপেন সারফেস আর একটা হলো ফর ক্লোজ সারফেস। বুঝতে পারলে? যদি ওপেন সারফেস আমাকে বলা হয়, তাহলে ওপেন সারফেস মানে হলো এটাই যে একটা সারফেস যেটার এন্ডকে আমি হয়তো দেখতে পাচ্ছি না, ওপেন সারফেস। তো সেই ক্ষেত্রে আমি একটা স্মল এলিমেন্টকে দেখব, কত হবে? ডিএস হবে। তার মধ্যে দিয়ে কত ফ্লাক্স ফ্লো করে, এর ফর্মুলা হচ্ছে ফাই নট, দ্যাট ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডি ফাই। কারণ আমরা ফ্লাক্সকে কী দিয়ে লিখি? ফাই দিয়ে। তাহলে স্মল এলিমেন্ট ডিএস, তার মধ্যে দিয়ে কত ফ্লাক্স যাবে? ডি ফাই যাবে। বুঝতে পারলে? আর ফ্লাক্স মানে কি? ফ্লাক্স মানে হচ্ছে যে ফ্লাক্স, এই যে এখানটা দিয়ে লিখে দিই, এই যে ফ্লাক্স মানে হচ্ছে ই ডট এ, ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া এদের মধ্যে ডট প্রোডাক্ট। বুঝতে পারলে? ফ্লাক্স মানে কি? ই ডট এ, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড এরিয়া তাদের মধ্যে ডট প্রোডাক্ট। বোঝা গেল? তার মানে এখান থেকে আমি কি পাবো? এখান থেকে আমি এটা পাবো যে যদি আমি এদের ম্যাগনিটিউডকে লিখি তাহলে কত পাবো? ই ইন্টু এ ইন্টু কস থিটা। থিটা কি? থিটা হলো ইলেকট্রিক ফিল্ড আর যে এরিয়া তার মধ্যে অ্যাঙ্গেল, যেটা আমি এখানটা দেখতে পাচ্ছি। ফ্লাক্স মানে কত? ই ইন্টু এ কস থিটা। এটাকে আমরা আরও এক্সপ্লেন করবো, তখন আমরা বুঝতে পারবো এটার মানেটা কী কী আসছে এখান থেকে। এটা হলো ফর ওপেন এরিয়া। বুঝতে পারলে? ওপেন সারফেস কী হবে? যদি ফাই ইন্টিগ্রেশন অফ ই ইন্টু এ হয়, তার মানে আমি বলতে পারি ডি ফাই কত? ই ইন্টু ডি এ, যেটাকে এখানে ডিএস বলা হচ্ছে। তাহলে ফাই সমান কত হবে? ইন্টিগ্রেশন অফ ডি ফাই, তার মানে কি? ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। বুঝতে পারলে? বুঝতে পারলে এই লাইনটা লিখলাম এখানটা যেটা। এবার আসছে ফর ক্লোজড সারফেস। তো ক্লোজড সারফেসের জন্য দুরকম ফর্মুলা হয়। একটা হচ্ছে যে যেটা আমি এখানে দেখলাম যে ক্লোজ সারফেসের জন্য ক্লোজ সারফেস ইন্টিগ্রাল হয়, এখানটাতে ইন্টিগ্রেশন সাইন দেওয়া হয় এরকমভাবে। ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস হয় জাস্ট এখানটাতে ইন্টিগ্রেশনের পাশে এরকম একটা সাইন দেওয়া হয় ইন্টিগ্রেশন অফ সার্কেল, মানে হলো যে ক্লোজ সারফেস। এবারে দেখো, একটা হলো এইটা ফর ক্লোজ সারফেস, আর একটা হলো যদি সারফেসের মধ্যে চার্জ থাকে, যদি সারফেসের মধ্যে বা কোনো জায়গার মধ্যে চার্জ আছে, এনক্লোজ চার্জ আছে, সেই ক্ষেত্রে কি হয় না, কিউ এনক্লোজ বাই এপসিলন নট। এটাকে আমরা পড়বো গসেস ল যখন পড়বো পরের দিনে, ঠিক আছে? তখন আমি এটাকে পড়বো। আর এই যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামটাকে এক্সপ্লেন কীভাবে করা যায় সেটাকে আমরা পরের দিনকে দেখবো। তো আজকে এতদূর অবধি বুঝতে পারলে যেটা আমি বললাম এখন অবধি? এই ক্ষেত্রে ক্লোজ সারফেসের জন্য ফ্লাক্স কত হবে না, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস, যেটা এখানে ছিল। ই ডট ডিএস ওপেন সারফেস, ক্লোজ সারফেস হলে কী হবে? সারফেস ইন্টিগ্রাল, তার পাশে এরকম একটা উপরে সার্কেল করা হয় ছোটো, মানে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল। বুঝতে পারলো? তো তোমরা প্রত্যেকটা কাজ করো, সেটা হলো যে এই যে স্ক্রিনটা আছে এটার একটা স্ক্রিনশট প্রত্যেকে নিয়ে নাও, ঠিক আছে? এবং বাড়িতে এই পুরো নোটটাকে তো লিখে রাখবে, প্রত্যেকে স্ক্রিনশটটা নিয়ে নাও ঝটপট। নিয়েছো? প্রত্যেকটা লিখবে, যেমন ওই উপর থেকে স্টার্ট করবে, পুরো এই যেমন ডায়াগ্রাম ড্র করা সেটাকে তোমরা ড্র করবে, ঠিক আছে? আচ্ছা, এই যে ডায়াগ্রামটা আছে এটাকে কিন্তু ড্র করার কোনো দরকার নেই, কারণ এটাকে আমি ভালো করে বোঝাবো, তারপর ড্র করবে। এইটাকে লিখবে। বুঝতে পারলে? এই উপরে যা কিছু লেখা আছে, থিওরিগুলো, হেডিংগুলো, অ্যান্ড এই যে ব্ল্যাকিশ কালারের যে পার্টটা আছে এইটা, বুঝতে পারলে? এইটাকে, এই দুটোকে জাস্ট লিখে নেবে। ওই পোর্শনটা আমি পরের দিনকে পড়াবো, তখন লিখবে, ঠিক আছে? চলো প্রত্যেকে। আচ্ছা, যারা যারা নতুন ছিলে, বুঝতে পেরেছো ক্লাসটা কী কী বললাম আজকে? ঠিক আছে, বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। আর যেটা আমি বললাম, পরের দিনকে যেন কোনো রকম পুরনো পড়া কারো না আটকায়, ঠিক আছে? আজকে যা যা পড়া পরের দিনকে এখান থেকে কনক্লুশনে জিজ্ঞেস করবো, বুঝতে পারলে? না আটকায় যেন কারো, বুঝতে পারলে?
চলো টাটা, পরের দিনকে আবার দেখা হবে। ভালো করে পড়াশোনা করো, হোমওয়ার্কটা ট্রাই করবে প্রত্যেকে, ঠিক আছে? স্যার বলছি আগের দিনে যে হোমওয়ার্কটা দিয়েছিলেন ওটা চেষ্টা করে দিলাম, মানে বুঝতে পারছি না। আচ্ছা, ওটা পরের দিনকে বলে